আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এগ্রি জিএসটি অ্যাডমিশন কোর্সের অষ্টম ক্লাসে। আমি তোমাদের মাহি ভাইয়া। আজকের ক্লাসে আমি তোমাদের বোটানির দুইটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়াবো। একটা হচ্ছে কোষ বিভাজন আর একটা হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। সো বুঝতে পারতেছো ভাইয়া, দুইটা চ্যাপ্টারই ছোট, কিন্তু এখানে প্রশ্ন করার মতো কিন্তু অনেক জায়গা আছে এবং এই অধ্যায়গুলো থেকে সিলেক্টেড কিছু টপিক থেকে কিন্তু প্রশ্নগুলো হয়। সো আজকের পুরা ক্লাসে আমি সব গুরুত্বপূর্ণ টপিকগুলা খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেরকম কিছু ট্রিক্স দিব। পুরা ক্লাসটা যদি তোমরা দেখো ভাইয়া, আমি আশা করি এই ক্লাসটা থেকেই তুমি এই বছরও যে ভর্তি পরীক্ষাগুলো দিবা সেগুলোতে কমন পাবা। সো আসো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোষ কোষ বিভাজন। সো এই চ্যাপ্টার থেকে কিছু সিলেক্টেড টপিক আছে যেখান থেকে বারবার প্রশ্ন হয়। প্রথম টপিকটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস, এরপরে মায়োসিস। এবং মায়োসিস থেকে সব কিছু থেকে আসলে প্রশ্ন হয় না। মায়োসিসের যে প্রোফেজ ওয়ানটা আছে, এই প্রোফেজ ওয়ান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্নটা হয়। এছাড়া কোষচক্র কোষচক্র থেকে প্রশ্ন হয়। সো এই টপিকগুলা খুব সুন্দর করে আমাদের ডিটেলসে পড়তে হবে। ওকে, সো যেই টপিকগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে সেগুলো আমরা ডিটেলসে পড়ব, এবং যে টপিকগুলো আমাদের খুব বেশি ডিটেলস না জানলেও হবে সেগুলা আমরা সেভাবে পড়ব। ওকে, সো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখো ভাইয়া। সরি, এখানে অ্যান্সারটা চলে আসছে। তারপর প্রশ্নটা একটু পড়ো। জেনেটিক্যালি নিয়ন্ত্রিক নিয়ন্ত্রিত হবে কোষের মৃত্যুকে বলে। তো কোষের মৃত্যু এটা দুইভাবে হতে পারে। এই যে দেখো, কোষের মৃত্যু এটা দুইভাবে হতে পারে। প্রথম যে প্রসেসটা সেটার নাম হচ্ছে, এক নম্বর প্রসেসটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস। এবং সেকেন্ড যে প্রসেসটা সেটার নাম হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস। সো এই দুটার নামের মধ্যে আছে সিস, অর্থাৎ এটা হচ্ছে প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? কোষ মৃত্যুর প্রক্রিয়া। এখন এই অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিসের এন থেকে একটা কথা মনে রাখো। দেখো তো, এই এন থেকে একটা কথা মনে রাখতে পারো কিনা? নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? পুষ্টি। সো পুষ্টির অভাবে যদি মৃত্যু হয় সেটা হচ্ছে নেক্রোসিস। তাহলে নেক্রোসিস মানে কি ভাইয়া? পুষ্টির অভাবে মৃত্যু। পুষ্টির অভাবে অভাবে মৃত্যু, এটা হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস, এটা যদি এমনিতেই মারা যায়, কোন একটা কোষ জাস্ট জেনেটিক্যালি মারা যায়, তাহলে সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু। জেনেটিক্যালি মৃত্যুকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এই অধ্যায়ে এই কথাটা নাই, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কে? প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন। সো অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কে এটাও জানা জরুরি। মনে রাখো, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে আমাদের কোষের মধ্যে যে পাওয়ার হাউস, যে অঙ্গাণুটা, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, সো তোমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাইয়া জেনেটিক্যালি বা এমনিতেই কোষ কিভাবে মারা যায়? যেমন তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, আরবিসি 120 দিন পর পর মারা যায়, বা লোহিত রক্তকণিকা 120 দিন পর পর মারা যায়। ওকে, এটা কিন্তু এক ধরনের অ্যাপোপ্টোসিস। সো আরবিসি এটা 120 ডেজ পর পর মারা যায়, পর পর মারা যায়, এই ঘটনাটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস। তাহলে জেনেটিক্যালি মৃত্যু এটা কি? এটা নিশ্চয় অ্যাপোপ্টোসিস। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নটাতে আমরা যাই। পরের প্রশ্নটা হচ্ছে, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম VLJI আকৃতি ধারণ করে? তো এটার জন্য আমাদের পুরো মাইটোসিসটাই একবার রিভিশন দেওয়া জরুরি, যেহেতু এই টপিক থেকে প্রশ্ন আসে অনেক বেশি। সো আসো আমরা পুরো মাইটোসিস যে চক্রটা আছে সেটাই আমরা ফার্স্টে পড়ব। তাহলে আসো মাইটোসিস যে কোষ বিভাজন নিয়ে আমরা একটু পড়ি। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টা? 5টা। এক নম্বর হচ্ছে প্রোফেজ। প্রোফেজ। 2 নম্বর হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। 3 নম্বর হচ্ছে
অ্যানাফেজ, অ্যানাফেজ। 4 নাম্বার হচ্ছে, সরি অ্যানাফেজ না, এটা হচ্ছে মেটাফেজ। প্রোমেটাফেজের পরে মেটাফেজ, দেন অ্যানাফেজ, এবং লাস্ট ওয়ান টেলোফেজ, টেলোফেজ। ওকে, তো একটা বিষয় খেয়াল করে দেখো, প্রতিটা নামের শেষে আছে ফেজ, প্রতিটা নামের শেষে কিন্তু আছে ফেজ। ফেজ মানে হচ্ছে দশা, প্রতিটা নামের শেষে আছে ফেজ, এবং ফেজ মানে হচ্ছে দশা। তাহলে প্রো মানে কি? প্রো মানে হচ্ছে শুরু, শুরুর দশা। মেটা কথাটার অর্থ হচ্ছে মাঝে, তাহলে মেটাফেজ মানে কি? মাঝের দশা। তাহলে শুরুর দশা আর মাঝের দশা, এই দুটার মাঝে আবার কি? প্রোমেটাফেজ। দুইটা নামের প্রথম অক্ষরগুলাই আছে। এরপরে অ্যানা কথাটার অর্থ হচ্ছে গতি, তার মানে কি? এই দশাটার নাম হচ্ছে গতি দশা। এবং টেল মানে হচ্ছে প্রান্ত, প্রান্ত দশাকে বলা হচ্ছে টেলোফেজ। আশা করি বুঝতে পেরেছ। এবার প্রথমে যে কথাটা মনে রাখবা ভাইয়া, প্রোফেজ ধাপে যা ঘটে টেলোফেজ ধাপে তার উল্টা ঘটে, অর্থাৎ প্রোফেজ এবং টেলোফেজ এরা পরস্পরের বিপরীত। তাহলে প্রোফেজ ধাপে যে ঘটনাটা ঘটবে টেলোফেজ ধাপে তার উল্টাটা লিখলে আমাদের শেষ। তো প্রোফেজ ধাপে প্রথম যেই কথাটা মনে রাখবা ভাইয়া, প্রোফেজ ধাপে প্রথম কথাটা হচ্ছে জল বিয়োজন ঘটে। এখানে ঘটে জল বিয়োজন, জল বিয়োজন। তাহলে এখানে কি হবে? নিশ্চয় জল যোজন, এখানে ঘটে জল যোজন। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা প্রোফেজে মনে রাখবা, সেটা হচ্ছে এখানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন এই দুটার বিলুপ্তি শুরু হয়। ওকে, সো এখানে নিউক্লিওলাস, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের, নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, বিলুপ্তি শুরু হয়। ঠিক আছে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বিলুপ্তি শুরু হয়, এটা ভালো করে একটু নোট ডাউন করে নিবা। তাহলে এখানে কি হবে? নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের ওখানে তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর এখানে পুনরাবির্ভাব হবে, আবারও ফিরে আসবে। ওকে, সো সেই কথাটাই নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের, নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব হয়। ওকে, আবির্ভাব হয়, এই কথাটা গুরুত্বপূর্ণ। আবির্ভাব হয়, আবির্ভাব হয়, এই কথাটা খুব সুন্দর করে মনে রাখবা। এরপর আসো, তাহলে আমাদের দেখো প্রোফেজটা কিন্তু শেষ অলরেডি। পরের বিষয়টা দেখো, প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ এই ধাপে জাস্ট দুইটা কথাই, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা কথা, ফার্স্টে দুইটা কথা মনে রাখো। প্রথম কথাটা হচ্ছে এই ধাপে একটা যন্ত্র তৈরি হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো যন্ত্রটার নাম কি? যন্ত্রটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এবং স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলা ড্যান্স করে। তাহলে এই ধাপে একটা যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র, এবং স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলা ডান্স করে, অর্থাৎ নাচে। ঠিক আছে, তাহলে এখানে একটা যন্ত্র তৈরি হচ্ছে ভাইয়া, যন্ত্রটার নাম কি? স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। আচ্ছা, এবং এই স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলা ডান্স করে, অর্থাৎ ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, নৃত্য দেখা যায়। ক্লিয়ার? ওকে, এর সাথে জাস্ট আর একটা কথা অ্যাড করে নাও, এই যে প্রথম ধাপে আমরা দেখছি না যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, তো ওই কথাটাই এইখানে এসে এই নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এখানে বিলুপ্তি ঘটে অথবা ঘটতে থাকে, যে কোনো একটা কথা থাকতে পারে, ঘটতে থাকে। সো এই দুটা কথা খুবই খুবই কোটি কোটি % গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা কি দেখছি? এখানে বিলুপ্তি শুরু হচ্ছে, আর এইখানে এসে কি হচ্ছে ভাইয়া? বিলুপ্তি ঘটে বা ঘটতে থাকে।
তাহলে কথাগুলো একটু ভালো করে খেয়াল করো, এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজ থাকো যে কোনটা হবে ভাইয়া, বিলুপ্তি ঘটে আছে, এটা কি প্রোফেজ হবে, প্রোমেটাফেজ হবে, নাকি মেটাফেজ হবে, অনেক বেশি কনফিউজ থাকো। সো কনফিউশনটা আর রাইখো না, এই দুটা থেকে যদি প্রশ্ন আসে মানে যেই কথাটা থাকবে সেটা দেখে সেই অনুযায়ী অ্যান্সার করবা। ওকে, তাহলে প্রোমেটাফেজ আমাদের শেষ হইল। এরপরের ধাপটা দেখো, মেটাফেজ। তো এটাকে আমি মেটাফেজ না বলে আমি বলি মোটাফেজ, মেটা না বলে আমি বলি মোটাফেজ। সো কেন মোটাফেজ? কারণ এই ধাপে সবচেয়ে বেশি, এই ধাপে এই ক্রোমোজোমটা সবচেয়ে বেশি মোটা হয়, মোটা হয়। সো যে মানুষটা মোটা তাকে কিন্তু একটু খাটোও লাগে, তাই না? সো মোটা ও খাটো হয়, মোটা ও খাটো হয়। এরপরে দেখো 2 নম্বর কথা, এখানে শতে আমরা লিখছি, শতে একটা কথা লিখছি, শতে সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়। শতে আরেকটা কথা মনে রাখো, শতে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, শতে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, বিলুপ্তি ঘটে। কিসের ভাইয়া বলো তো? ওই যে একটু আগে আমরা দেখলাম নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, কিন্তু এই ধাপে এসে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কার, বুঝতে পারছো নিশ্চয়ই এবার? ঠিক আছে, কার ঘটে? এই যে নিউক্লিওলাস, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের, নিউক্লিয়ার মেমব্রেনের, মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আশা করি খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে এই কথাটার উপর আন্ডারলাইন করে দিই, যদি বলে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কার, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনে, তাহলে অ্যান্সারটা হবে মেটাফেজ। এবং মতে মেটাফেজ, আচ্ছা আরেকটা কথা লিখে নাও, এই যে সদার 3টা কথা মনে রাখো, সতে সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এবং সম্পূর্ণ বিভক্ত হয়, সম্পূর্ণ বিভক্ত হয়, বিভক্ত হয়। কি সম্পূর্ণ বিভক্ত হয়? সেন্ট্রোমিয়ার। কোনটা? সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সো এই কি সম্পূর্ণ বিভক্ত হয়, এই প্রশ্নটা নিয়েও অনেক বেশি কনফিউজড হয়ে যাও তোমরা। সেন্ট্রোমিয়ার, তোমাকে যখন বলা হয় যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কোন ধাপে, মেটাফেজে নাকি অ্যানাফেজে, তোমরা কনফিউজড হয়ে যাও। তো সম্পূর্ণ বিভক্ত হয় কোন ধাপে, সেটা হচ্ছে মেটাফেজে। এখন থেকে আর ভুল করবা না। এবং লাস্ট কথা, এই যে মতে মেটাফেজ, মতে একটা কথা মনে রাখো, মতে মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস, মতে মেটাফেজ, মতে মেটাকাইনেসিস। এখন মেটাকাইনেসিস মানে কি ভাই, একটু পরে বুঝাই, একটু পরে বুঝাই জাস্ট। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে আসো অ্যানাফেজ। অ্যানাফেজ মানে কি, ধাপে গতি হবে। কোন দিকে গতি হবে ভাইয়া? মেরুর দিকে গতি হবে। মেরু কোনটা, একটু পরে বুঝাই। ওকে, জাস্ট একটা কথা মনে রাখো অ্যানাফেজ সম্পর্কে, এখানে মেরুমুখী চলন হয়, মেরুমুখী চলন। সো তোমাকে যদি বলে মেরুর দিকে চলন কোন ধাপে হয়, অ্যানাফেজ। এবং লাস্ট আরেকটা কথা মনে রাখো, লাস্ট আরেকটা কথা, ঠিক আছে, যে এইখানে আমি লিখি, ঠিক আছে? ওকে, আমি জাস্ট এখানে একটা ব্যারিয়ার দিয়ে দিই, সরি। এইখানে অ্যানাফেজ সম্পর্কে এই জায়গাটাতে আমি আরও একটা কথা লিখব, সেটা হচ্ছে তোমরা ফেসবুকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ভাষা ইউজ করো না, যেমন সিস, সিস্টার না লিখে কি লেখো, সিস। ব্রাদার না লিখে তোমরা লিখো ব্রো। এই টাইপের কিছু প্রতিবন্ধী ভাষা আছে না? সো এই টাইপেরই একটা প্রতিবন্ধী ভাষা তোমাদেরকে শেখাবো এখন। ভাষাটা হচ্ছে এভাবে পড়বা, VLJI, VLJI, VLJI মানে হচ্ছে ভুলে যাই, VLJI মানে কি, ভুলে যাই। এবং তার নিচে লিখবা MSAT, তাহলে ভুলে যাই মিস্টার সেট, ভুলে যাই মিস্টার সেট। ওকে, তো আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো এগুলো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। এখানে এম মানে হচ্ছে মেটাসেন্ট্রিক, নামগুলো যদি লিখে দিই আমি একটু পাশে, এম মানে কি, মেটাসেন্ট্রিক, বাংলাতেই লিখে দিই মেটাসেন্ট্রিক, সেন্ট্রিক। এস মানে হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এ মানে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। এবং
টি মানে হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আশা করি তোমরা বুঝেছো এই ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে। মেটাসেন্ট্রিক মানে কি? মেটা সেন্টার মানে তো প্রত্যেকটা নামের মধ্যে আছে সেন্টার, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। তাহলে মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মাঝে। তাহলে কোনো কিছুর মাঝে যদি কেন্দ্র হয় সেটা দেখতে কেমন? এই যে ভি এর মাঝখানে কেন্দ্র। তারপরে দেখো সাবমেটাসেন্ট্রিক, মাঝ থেকে যদি একটু পাশে সরে যায় তাহলে দেখো সেটা কিসের মতো হবে? এল এর মতো দেখতে হবে। এরপরে দেখো অ্যাক্রোসেন্ট্রিক, এই অ্যাক্রো মানে হচ্ছে একটু আরেকটু পরে। সো এটা যদি আরেকটু পরের দিকে চলে যায় সেই অক্ষরটা দেখতে কিসের মতো হবে? জের মতো। এবং একদম যদি প্রান্তে চলে আসে সেটা দেখতে আয়ের মতো হবে, বুঝছো? সো এই ভি এল জে আই এই অংশগুলো কোথায় দেখা যায়? এই জিনিসগুলো দেখা যায় অ্যানাফেজ ধাপে। এই কথাটা মনে রাখো। তাহলে অ্যানাফেজ সম্পর্কে দুইটা কথা, মেরুমুখী চলন 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ভুলে যায় মিস্টার সেট। ক্লিয়ার? ওকে। সো এইবার আসো ওই যে মেটাকাইনেসিস এই কথাটার অর্থ কি সেটা বোঝানোর আগে একটা জাস্ট চিত্র আঁকাই। যদিও অ্যাডমিশনের জন্য চিত্র দরকার হয় না, কিন্তু জাস্ট 1 মিনিটে আমি ছোট্ট একটা বিষয় বুঝাই দিই। সেটা হচ্ছে এই যে স্পিন্ডল যন্ত্রগুলো আসলে কেমন? এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। ওকে, তো এই স্পিন্ডল যন্ত্রগুলা উদ্ভিদ কোষের, ধরে নাও এটা হচ্ছে উদ্ভিদ কোষ, কিন্তু এটা যদি প্রাণী কোষ হতো, প্রাণী কোষের ক্ষেত্রে এই দুই পাশে দুইটা সেন্ট্রোজোম থাকতো, বুঝছো? এই দুই পাশে দুইটা সেন্ট্রোজোম না সেন্ট্রিওল থাকতো যদি এটা প্রাণী কোষ হতো। এবং এই সেন্ট্রিওল থেকে কিছু রশ্মি দেখা যায় যেগুলোকে বলা হচ্ছে অ্যাস্টার রশ্মি, এগুলোকে বলা হচ্ছে অ্যাস্টার রে। সো আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্টার রে দেখা যায় এবং প্রাণী কোষের ক্ষেত্রে এই সেন্ট্রোজোমটা বা সেন্ট্রিওলটা দেখা যায়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এগুলো থাকতো না আর কি, বুঝছো? সো আশা করি বুঝতে পারছো। এখন এই যে এই স্পিন্ডল যন্ত্রের মাঝখানের যে অঞ্চলটা, মাঝের দিকের যে অঞ্চলটা, সেটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই অঞ্চলটার নাম কি ভাইয়া? বিষুবীয় অঞ্চল। আর এই যে দুইটা মেরু, এই দুইটা প্রান্তের দিকে যে অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটাও মেরু অঞ্চল। ক্লিয়ার? ওকে, তাহলে আমি যদি বলি মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস, সো নামের শেষ অংশটা একটু খেয়াল করে দেখো ভাইয়া। নামের শেষে কি বলা হয়েছে? নামের শেষে বলা হয়েছে সিস। আর এই সিস মানে সিস্টার না, এই সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। ওকে, সিস মানে কি ভাইয়া? সিস মানে হচ্ছে প্রক্রিয়া। কাইনেসিস মানে হচ্ছে চলার প্রক্রিয়া। তোমরা নিশ্চয়ই কাইনেটিক এনার্জি পড়ছো। কাইনেটিক এনার্জি মানে কি? গতিশক্তি। তাহলে কাইনেসিস মানে কি? সিস মানে যেহেতু প্রক্রিয়া, কাইনেসিস মানে গতির প্রক্রিয়া। ওকে, এটা হচ্ছে গতির প্রক্রিয়া। এবং মেটা মানে হচ্ছে মাঝে। তাহলে মেটাকাইনেসিস মানে কি ভাইয়া? মাঝে গতির প্রক্রিয়া, সিম্পল। তাহলে তোমাকে যদি বলা হয় এই পুরা জায়গাটার মাঝের অংশ কোনটা, নিশ্চয়ই বিষুবীয় অঞ্চল। তাহলে এই মেটাকাইনেসিস বলতে বোঝানো হচ্ছে বিষুবীয় অঞ্চলে চলার প্রক্রিয়া। তাহলে ক্রোমোজোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে যাবে সেটা হচ্ছে মেটাকাইনেসিস। আর যখন বলবে মেরুর দিকে যাবে সেটা অ্যানাফেজ ধাপে ঘটে। এই যে একটু আগে দেখলাম আমরা, এই যে মেরুর দিকে যখন যাচ্ছে, মেরুর দিক কোনটা? এই যে ক্রোমোজোমগুলো যখন এই দিকে যাচ্ছে সেটা হচ্ছে মেরুমুখী চলন। আর মেটাফেজ ধাপে কি হচ্ছে? মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস মানে মাঝখানে চলে আসবে, বিষুবীয় অঞ্চলে চলে আসবে। সো মাইটোসিস সম্পর্কে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা। এইবার আসো কোশ্চেনগুলো সলভ করি আমরা। তাহলে প্রশ্নটা কি ছিল ভাইয়া? কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা VLJI আকৃতি ধারণ করে? সো VLJI এই আকৃতিগুলো ধারণ করে অ্যানাফেজ ধাপে, একটু আগে আমরা দেখছি, তাই না? তাহলে আসো প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে গেছো, অ্যানাফেজ। কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? এতক্ষণ ধরে তো মাইটোসিস পড়লাম, এইবার আসো আমরা একটু মায়োসিস কোষ বিভাজনটা পড়ি। তো মায়োসিসের মধ্যে তাহলে আসো মায়োসিস কোষ বিভাজনটার মধ্যে যে প্রোফেজ 1 আছে, এই প্রোফেজ 1-এর 5টা দশা আমাদের পড়তে হবে। প্রোফেজ 1, তো প্রোফেজ 1-এর 5টা দশা কি কি? নামগুলো জাস্ট জানো। 1 নাম্বার হচ্ছে লেপটোটিন, 5টা দশা আছে। একটা হচ্ছে লেপটোটিন, 2 নাম্বার হচ্ছে, আচ্ছা ফার্স্টে লেপটোটিন, আচ্ছা নামগুলো লিখিয়ে দিই ফার্স্টে। 2 নাম্বার হচ্ছে জাইগোটিন, 3 নাম্বার হচ্ছে প্যাকাইটিন,
প্যাকাইটিন, 4 নাম্বার ডিপ্লোটিন, ডিপ্লোটিন এবং 5 নাম্বার ডায়াকাইনেসিস। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, শেষ। তো এগুলোর মিনিংটা আমি ফার্স্টে বলে দিই, এগুলো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। দেখো, প্রতিটা নামের শেষে আছে টিন, প্রতিটা নামের শেষে আছে টিন। এ টিন মানে ওই যে আরএফএল এর ভাঙ্গা টিন না, এ টিন কথাটার অর্থ হচ্ছে সুতা। এ টিন মানে কি ভাইয়া? এ টিন মানে হচ্ছে সুতা। সো সুতা বলতে ক্রোমোজোমটাকেই বোঝানো হচ্ছে। তাহলে লেপ্টো কথাটার অর্থ মনে রাখো, লেপ্টো মানে হচ্ছে চিকন, তাহলে সুতাটা চিকন, চিকন সুতা। জাইগো মানে হচ্ছে জোড়া, জোড়া সুতা। প্যাকাই মানে হচ্ছে মোটা, মোটা সুতা। ডিপ্লো মানে হচ্ছে ডাবল, অর্থাৎ ডাবল সুতা। এবং এই যে সিস, সিস মানে কি একটু আগে আমি দেখাইছি, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, কাইনেসিস মানে গতির প্রক্রিয়া, আর ডাই কথাটার অর্থ হচ্ছে দুই। তাহলে দুই পাশে গতির প্রক্রিয়া, সিম্পল। তার মানে কি ডায়াকাইনেসিস মানে হচ্ছে অপর পাশে গতি বা দুই পাশে গতি। তাহলে ডায়াকাইনেসিস মানে কি? অপর পাশে গতি, পাশে গতি। আশা করি বুঝেছো। আচ্ছা, খুবই সিম্পল। মাইটোস এই যে প্রোফেজোয়ান, এই ধাপ, এখানে যেই ধাপগুলো আছে বা যেই জিনিসগুলো আমরা পড়বো এখন, খুবই সিম্পল কথা। একটা ক্রোমোজোম ফার্স্টে চিকন থাকে, তারপর জোড়া বাঁধে, মোটা হয়, ডাবল হয়, দুই পাশে চলে যায়, শেষ। খুবই সিম্পল কথা। একটা ক্রোমোজোম ফার্স্টে চিকন থাকে, জোড়া বাঁধে, মোটা হয়, ডাবল হয়, দুই পাশে চলে যায়, সিম্পল। ওকে, তো আরেকটু সহজ করার জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো তোমরা। মনে রাখো যে লেপটোটিন সে হচ্ছে সিঙ্গেল বা সে বড্ড একা। তো একা থাকার পরে সে কিছুক্ষণ পরে সে ডাবল হয়ে যায় বা জোড়া বাঁধে। সো তারপরে কি হয়, জাইগোটিন ধাপে এসে সে জোড়া বাঁধে। জোড়া বাঁধার পরে তারা অবশ্যই বিয়ে করতে হবে, বিয়ে করে। এরপর যদি ঝগড়াঝাটি হয় তাহলে কি হবে ভাইয়া? ডিভোর্স হবে। তাহলে এই ধাপে এসে ডিভোর্স হবে এবং ফাইনালি যদি ডিভোর্স হয়, দুজন তো দুই পাশে চলে যাবে, অপর পাশে গতি। ঠিক আছে? সো একটা এই ট্রিক্সের মাধ্যমে তোমরা খুব সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারো। কিভাবে মনে রাখবা দেখো ভাইয়া। তাহলে আসো আমরা ফার্স্টে লেপটোটিন যে ধাপটা সেটা নিয়ে একটু পড়ি। লেপটোটিন, লেপটোটিন। তো লেপটোটিন এই ধাপে, এই ধাপটার নাম কি ভাইয়া? লেপটোটিন মানে হচ্ছে চিকন সুতা। তাহলে সে যেহেতু চিকন, আর অতিরিক্ত চিকন যে ছেলেরা তাদেরকে তো মেয়েরা খুব বেশি পছন্দ করে না, স্বাভাবিক। অতিরিক্ত যারা চিকন, সবাইকে না, অতিরিক্ত একদম হাড্ডি বের হয়ে আছে তাদেরকে তো মেয়েরা পছন্দ করবে না। তাহলে এই ক্রোমোজোমটাও অনেক বেশি যেহেতু চিকন, তাকেও কোনো ক্রোমোজোম, অন্য কোনো মেয়ে ক্রোমোজোম পাত্তা দেয় না। এই কারণে তাকে ফার্স্টে মোটা হতে হবে, আর ক্রোমোজোমের মোটা হওয়ার প্রসেসটাই হচ্ছে জল বিয়োজন করা। তাহলে সে ফার্স্টে কি করবে ভাইয়া? জল বিয়োজন করবে, এবং জল বিয়োজনের ফলে সে মোটা হবে। এক নম্বর কথা, জল বিয়োজন, জল বিয়োজন। আচ্ছা, দুই নাম্বার যে ঘটনাটা ঘটবে, যখনই সে জল বিয়োজন করে একটু মোটা হলো, তখনই তার ভাব বেড়ে যায়, তার মনে একটু রং লাগে, অর্থাৎ রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। তাহলে দ্বিতীয় কথা, তার কি হয় ভাইয়া? রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। রঞ্জক, ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, ক্ষমতা প্রাপ্ত হয়। আর যখনই মনে রং লাগে, আশেপাশের মানুষ তাকে দেখলেই বলবে, আরে ছেলেটার তো রং লাগছে। আশেপাশে মুরব্বীরা থাকে না, তারা বলে যে কিরে ছেলেটার তো রং লাগছে, সে এরকম উড়ে কেন আকাশে। সো এরও যেহেতু মনে রং লাগছে, তাকে এবার সবাই দৃষ্টি দিবে, তার দিকে সবাই দৃষ্টিগোচর করবে। অর্থাৎ এই ক্রোমোজোমটাও এবার সবার চোখের সামনে চলে আসবে, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রে এই ক্রোমোজোমটাকে দেখা যাবে। অণুবীক্ষণ যন্ত্রে এই ক্রোমোজোমটা দৃষ্টিগোচর হবে, দৃষ্টিগোচর হয়, গোচর হয়। এই কথাটা মনে রাখো ভাইয়া। এরপর আসো 4 নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে এই বয়সে একটু ব্রণ ওঠে না, মুখে একটু ব্রণ দেখা যায়। সো এই বয়সে কি হয়? একটু ব্রণ দেখা যায়, অর্থাৎ ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার দেখা যায়। এখানে নামের শুরুতে শেষ অংশটা একটু খেয়াল করে দেখো, নামের শেষ অংশে আছে মিয়ার। এই মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ।
হ্যাঁ, এটা খুবই গুরুত্ব সহকারে মনে রাখো। মিয়ার মানে হচ্ছে অংশ। তাহলে ক্রোমোমিয়ার মানে কি? ক্রোমোজোমের অংশ। এই ক্রোমোজোমের, সরি কি হলো, ওকে, এই যে ক্রোমোজোমের দেহে এরকম পুতির দানার মতো কিছু অংশ দেখা যায়, যেটাকে বলা হয় ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ার মানে কি? ক্রোমোজোমের গায়ে পুতির দানার মতো অংশ, সেটা হচ্ছে ক্রোমোমিয়ার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে 4 নাম্বার যে ঘটনাটা ঘটে, 4 নাম্বার তো গেল, 5 নাম্বার যে ঘটনাটা ঘটে, এইবার এই ক্রোমোজোমটা চাই সেই মেয়ে ক্রোমোজোমটা সেটাকে প্রপোজ করতে। সে যেহেতু একটু মোটা হয়েছে, তার মনে রঙও লাগছে, তার একটু ব্রনটনও দেখা যাচ্ছে, এবার সে চায় একটু প্রপোজ করার জন্য। তো নর্মালি কি দ্বারা প্রপোজ করা হয়? ফুল দ্বারা প্রপোজ করা যায়, অথবা পোলার আইসক্রিম দ্বারা করা যেতে পারে প্রপোজ, তাই না? তো এই ক্রোমোজোমটাও চিন্তা করে যে আমি পোলার আইসক্রিম দ্বারা প্রপোজ করব, অর্থাৎ পোলারাইজড, এইখানে পোলারাইজড বিন্যাস দেখা যায়। আর পোলারাইজড বিন্যাস মানে কি ভাইয়া? পোলারাইজড বিন্যাস মানে হচ্ছে ফুলের তোড়ার মতো একটা অবস্থা। তাহলে ফুলের তোড়া, পোলারাইজ বিন্যাস হচ্ছে ফুলের তোড়ার মতো একটা অবস্থা। তাহলে দেখো, ফুল দ্বারা প্রপোজ করতে চাই অথবা পোলার আইসক্রিম দ্বারা প্রপোজ করতে চাই, কিন্তু এইখানে একটা রিস্ক থেকেই যায়। যদি ফুল বা পোলার আইসক্রিম দ্বারা প্রপোজ করে, সেই ক্ষেত্রে রিজেক্টেড হতে পারে, তাই না? রিজেক্ট করে দিতে পারে। কিন্তু সে যদি তার মনটাই দিয়ে দেয়, তাহলে কেমন হয় বিষয়টা বলো তো? তাহলে ক্রোমোজোমের ভেতর কি আছে বলো তো? নিশ্চয়ই ডিএনএ আছে। তো এই ক্রোমোজোমটা এবার তার ডিএনএটা ডাবল করে এবং ডিএনএটাই দিয়ে দেয়। ওকে, সো লাস্ট যে কথাটা মনে রাখবা, 6 নাম্বার, সেটা হচ্ছে ডিএনএ দ্বিগুণ হয়। ডিএনএ দ্বিগুণ হয়। ওকে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে লেপটোটিন ধাপের কথা। এবার আসো 2 নাম্বার যে প্রসেস, সেটা হচ্ছে জাইগোটিন, অর্থাৎ জোড়া বাঁধার পালা এবার। তাহলে এই ধাপটা কি? জাইগোটিন। জাইগোটিন, তাহলে জাইগোটিন ধাপে ক্রোমোজোমগুলা, হোমোলোগাস ক্রোমোজোমগুলা জোড়া বাঁধে। তো জাইগোটিন ধাপে প্রথম যেই কথাটা মনে রাখবা, এই ধাপে ক্রোমোজোমগুলা জোড়া বাঁধবে। এখন কোন ক্রোমোজোমগুলা? মনে রাখো সমসংস্থ ক্রোমোজোম, বা যেটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, তাহলে প্রথম কথা, হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে। হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া বাঁধে, জোড়া বাঁধে। ওকে, এবং এই জোড়া বাঁধার যে প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস। ঠিক আছে, তাহলে এই যে জোড়া বাঁধলো, এই জোড়া বাঁধার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সিনাপসিস। তাহলে এই প্রক্রিয়াটার নাম, এই প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস। এই কথাটা মনে রাখো, সিনাপসিস। এখন হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? হোমোলোগাস ক্রোমোজোম মানে হচ্ছে আচ্ছা বুঝাই দিই, দেখো, হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে একই রকমের যে ক্রোমোজোম, এনা নামের মধ্যে আছে হোমো। হোমো মানে হচ্ছে সম, সম মানে হচ্ছে একই। তাহলে একই রকমের যে ক্রোমোজোমগুলা, ধরে নাও যে এই যে এটা একটা ক্রোমোজোম, তার পাশে ঠিক একই রকমের দেখতে আরও একটা ক্রোমোজোম আছে, যার একটা আসে পিতা থেকে এবং আরেকটা আসছে মাতা থেকে। যেহেতু দুইটা ক্রোমোজোম দেখতে একই রকম, এই কারণে এটাকে বলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই দুইটা ক্রোমোজোমই তো জোড়া বাঁধবে, যারা দেখতে একই রকম। আচ্ছা, তাহলে জোড়া বাঁধার প্রক্রিয়াটা কি? জোড়া বাঁধার প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস। এবং এইখানে আরও একটা কথা জাস্ট মনে রাখো, সেটা হচ্ছে যেহেতু জোড়া বাঁধছে, জোড়া বাঁধার ফলে দুইটা ক্রোমোজোম হয়ে গেছে না এখানে। সো এইখানে যেই জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে এইখানে জাস্ট একটা কথা মনে রাখো, বাইভ্যালেন্ট তৈরি হয়, বাইভ্যালেন্ট তৈরি হয়। ক্লিয়ার? তো তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে বাইভ্যালেন্ট তৈরি হয় কোথায়, সেটার অ্যান্সার হবে জাইগোটিন। আর একটু পরে দেখব টেট্রাড গঠিত হয় কোথায়, সেটা হচ্ছে প্যাকাইটিন। ওকে, বাইভ্যালেন্ট বললে সেটা হচ্ছে জাইগোটিন, ভুল করো না। এবং লাস্ট আরেকটা কথা মনে রাখো, জাস্ট এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে এই যে দুইটা ক্রোমোজোম জোড়া বাঁধার ফলে একটা বাইভ্যালেন্ট হয়েছে, কিন্তু ক্রোমোজোম এখানে কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা ক্রোমোজোম মিলে একটা বাইভ্যালেন্ট হয়। ওকে, সো এই কথাটাও আমরা লিখতে পারি যে বাইভ্যালেন্টের সংখ্যা
ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ ক্রোমোজোম ক্রোমোজোম যতগুলা থাকে সেটা হচ্ছে বাইভ্যালেন্টের দ্বিগুণ, 2 ইন্টু বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট, এই কথাটা মনে রাখো ভাইয়া। ওকে, তাহলে জাইগোটিন শেষ। এরপরে 3 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে প্যাকাইটিন, এবং প্যাকাইটিন ধাপে প্রথম যেই কথাটা একটু আগে আমি বলছি, প্যাকাইটিন ধাপে 4টা ক্রোমোজোম মানে 4টা ক্রোমাটিড দেখা যায়, যেটাকে বলা হচ্ছে টেট্রাড। তখন প্রথম যে কথাটা সেটা হচ্ছে টেট্রাড, এখানে টেট্রাড হয়, টেট্রাড। 2 নাম্বার যে কথাটা, এখানে সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড দেখা যায়। সো এখানে দেখা যায় সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড দেখা যায়, সিস্টার ক্রোমাটিড। ওকে, এবং এবং এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে, এই কথাটাও মনে রাখতে হবে। তাহলে ক্রসিং ওভারটা কোথায় ঘটে ভাইয়া? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। তাহলে এখানে ঘটে ক্রসিং ওভার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ক্রসিং ওভার সম্পর্কে আর একটা তথ্য জাস্ট মনে রাখো, ক্রসিং ওভার সম্পর্কে একটা না, অ্যাকচুয়ালি দুইটা। সেটা হচ্ছে ক্রসিং ওভারের ক্ষেত্রে এক জায়গাতে কাটতে হয়, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ কাটতে হয়, এবং সেই নির্দিষ্ট অংশে অন্য একটা ক্রোমোজোমের অংশ জোড়া লাগাতে হয়। তো এখানে কাটার জন্য এনজাইম লাগে। তাহলে কাটার এনজাইমটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, নিউক্লিয়াস। এবং জোড়া লাগানোর যে এনজাইম, জোড়া লাগানোর এনজাইমটা হচ্ছে লতে লাইগেস। আশা করি বুঝতে পেরেছো। ওকে, জোড়া লাইগেস, আশা করি বুঝেছো। এবং আর একটা কথা জাস্ট পড়ো এখান থেকে, সেটা হচ্ছে প্যাকাইটিন ধাপে কায়াজমা দেখা যায়, এক্স আকৃতির কায়াজমা, এক্স বা ক্রস আকৃতির, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। কায়াজমা দেখা যায়। ওকে, তাহলে প্যাকেটিন ধাপটা শেষ। পরের যে ধাপটা সেটা হচ্ছে 4 নাম্বার ধাপ, ডিপ্লোটিন। সো ডিপ্লোটিন ধাপে কি হয় ভাইয়া? দেখো, ডিপ্লোটিন ধাপে একটা ঘটনা ঘটে যেটাকে বলা হচ্ছে টার্মিনালাইজেশন। বা যার বাংলা হচ্ছে প্রান্তীয়করণ। তাহলে এইখানে প্রান্তীয়করণ শুরু হয়। ওকে ভাইয়া, আচ্ছা। এবং পরের যে কথাটা সেটা হচ্ছে এখানে কায়াজমাটা স্পষ্ট হয়। তাহলে আগের ধাপে কায়াজমা তৈরি হয়, কিন্তু যদি বলে কায়াজমাটা স্পষ্ট হয় কখন? এই ধাপে। ওকে, আচ্ছা। আরো একটা বৈশিষ্ট্য মনে রাখো, এখানে বিকর্ষণটাও শুরু হয়। এখানে কি শুরু হয় ভাইয়া? বিকর্ষণটা যা শুরু হচ্ছে, কারণ কি এখানে ঝগড়াঝাটি হয় বা ডিভোর্স হয়, তাই না? সো এখানে বিকর্ষণ শুরু হয়। ওকে, এবং 3 নাম্বার যে কথাটা, এখানে কায়াজমা স্পষ্ট হয়। ওকে, এবং 6 নাম্বার যে কথাটা, 6 নাম্বার না, সরি, এই যে 5 নাম্বার যে ধাপ, 5 নাম্বার হচ্ছে ডায়াকাইনেসিস। তো ডায়াকাইনেসিস সম্পর্কে জাস্ট একটা কথা পড়ো ভালো করে, সেটা হচ্ছে এইখানে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ এটা শুরু হয়, কিন্তু এখানে চলতে থাকে। ওকে, সো প্রথম কথা, এখানে প্রান্তীয়করণ চলতে থাকে, আশা করি বুঝতে পেরেছো। এবং আরো একটা কথা যদি মনে রাখো তাহলে ভালো, সেটা হচ্ছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তিটা শুরু হয়। ওই যে প্রোফেজ ধাপে যেটা হয়েছিল মাইটোসিসে, সেটা এখানে কিন্তু শুরু হয় মাত্র। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো প্রশ্নে যাই। প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্নে বলছে
এত কিছু নিয়ে কেন আলোচনা করলাম, এত সময় নিয়ে এত কিছু কেন আলোচনা করলাম, এর কারণ হচ্ছে এটা তোমার লাগবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে দেখো এইখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে এই অধ্যায়ের। ওকে, তাহলে প্রশ্নটা দেখো কি বলছে, কোন পর্যায়ে সিনাপসিস হয়। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধার প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস, আর জোড়া বাঁধে কোন ধাপে, জাইগোটিন। ওকে, সো জাইগোটিন। পরের প্রশ্নটাতে চাই আমরা। পরের প্রশ্নটা কি বলছে, কোষচক্রের সংশ্লেষ দশায় বাহিত সময়। তো আমাদের আবার কোষচক্রটাও ভালো করে পড়তে হবে। আসো, কোষচক্র বেশি সময় নিব না, কোষচক্র খুব বেশি সময় নিব না। আসো কোষচক্রটা আমরা শুরু করি, অনেক বেশি সময় অলরেডি চলে গেছে। আচ্ছা, সো আসো কোষচক্র, এই চক্রটা তোমাদেরকে একটু ভালো করে বুঝাই। কোষচক্র দেখো, ধরে নাও একটা মাইটোসিস কোষ বিভাজন, একটা মাইটোসিস কোষ বিভাজন মাত্র হলো, আরও একটা মাইটোসিস কোষ বিভাজন সামনে হবে, এটা আরও একটা মাইটোসিস কোষ বিভাজন। এই দুইটা মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার আগে, মানে দুইটা মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে একটা সময় ব্যয় হয়, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। বুঝতে পেরেছ? ধরে নাও যে মাত্র একটা কোষ বিভাজিত হয়েছে, আরও একটা কোষ বিভাজন হবে, তো বিষয়টা তো আর সাথে সাথে ঘটবে না, কিছু তো একটা সময় লাগবে, প্রস্তুতি নিতে হবে ওই ইয়েটাকে, তোমার হচ্ছে কোষটাকে প্রস্তুতি নিতে হবে। সো সেই প্রস্তুতির যে ধাপটা সেটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ মানে কি, ইন্টারফেজ মানে হচ্ছে এখানে নামের শেষে আছে ফেজ, ফেজ মানে হচ্ছে দশা, আর ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী, যেমন তোমরা ইন্টারমিডিয়েট পার করে আসছো। ইন্টারমিডিয়েট মানে কি ভাইয়া, এসএসসি এবং এইচএসসি এই দুটার মাঝখানের যে পর্যায়টা বা মধ্যবর্তী যে দশাটা বা মধ্যবর্তী যে সময়টা, সেটাকে তোমরা বলছো ইন্টারমিডিয়েট, তাই না? সো এই যে এখানে দুইটা মাইটোসিসের মাঝখানের যে সময়টা সেটা কি ইন্টারফেজ দশা, যে দশাটা সেটা হচ্ছে ইন্টারফেজ। এবং এই ইন্টারফেজ আসলে প্রস্তুতিমূলক দশায়, এই দশায় ক্রোমোজোমগুলা এবং কোষটা আসলে প্রস্তুতি নেয় কিসের জন্য, মাইটোসিস কোষ বিভাজনের জন্য। তাহলে এটা হচ্ছে প্রস্তুতিমূলক দশা, প্রস্তুতিমূলক দশা। এবং এই ইন্টারফেজ ধাপের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এই কথাটাও মনে রাখো ভাইয়া, এই নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। আশা করি বুঝেছো। তো কোষচক্র এটা আসলে কিভাবে ঘটে সেটা একটু ব্যাখ্যা করি। এটাকে যদি আমি একটা বৃত্তের মাধ্যমে প্রকাশ করি, কোষচক্রের যে সময়কালটাকে আমি একটা বৃত্তের মাধ্যমে প্রকাশ করলাম। সো এই বৃত্তের মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হবে মাইটোসিস কোষ বিভাজনের জন্য। এখন মাইটোসিস কোষ বিভাজন নিয়ে তো আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম। হ্যাঁ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কত বড় একটা দশা, মনে হচ্ছে অনেক সময় লাগবে, কিন্তু আসলে মাইটোসিসে খুব বেশি সময় লাগে না। সবচেয়ে বেশি সময় লাগে ইন্টারফেজ ধাপে। ইন্টারফেজে তাহলে 90 থেকে 95% সময় লাগে, 90 থেকে 95% সময় লাগে এই ইন্টারফেজ ধাপে। আশা করি বুঝেছো। কেন কেন এই ইন্টারফেস ধাপে এত বেশি সময় লাগে, তুমি তোমার উদাহরণটা একটু খেয়াল করে দেখো। তুমি ইন্টারমিডিয়েট পড়ছো, কেন পড়ছো, এইচএসসি পরীক্ষা দিবা তাই। এখন এইচএসসি পরীক্ষায় তো তোমার মেন লক্ষ্য, তাহলে এইচএসসি পরীক্ষা কতদিন দিছো, মাত্র 1 মাসের মতো, তাই না? তো মেন যে কাজটা সেটা হয় অল্প সময়, কিন্তু তুমি এই পরীক্ষাটা দেওয়ার জন্য প্রিপারেশন নিছো কতদিন ধরে, প্রায় 2 বছর। তাহলে ইন্টারফেস এই প্রস্তুতিমূলক দশা, প্রস্তুতি নিতেই আসলে বেশি সময় লাগে। তাহলে যেহেতু এখানে বেশি সময় লাগে, তোমার ইন্টারমিডিয়েট ধাপ কয়েকটা, যেহেতু অনেক বড় একটা ধাপ, 2 বছরের একটা সময়, তো এটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করছি না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অর্ধবার্ষিক, বার্ষিক, এই টাইপের অনেকগুলো ভাগ ছিল। সো ইন্টারফেস ধাপটাকেও বেশ কয়েকটা ধাপে ভাগ করা হয়। একটা হচ্ছে G1 S এবং আরেকটা হচ্ছে G2। তাহলে কি কি ভাইয়া, এটা হচ্ছে G1, এটা হচ্ছে S এবং G2। তো এখানে এস কথাটার অর্থ হচ্ছে সিনথেসিস, সিনথেসিসের বাংলা হচ্ছে সংশ্লেষ, সিনথেসিসের বাংলা হচ্ছে সংশ্লেষ। অর্থাৎ এই ধাপে সংশ্লেষ হয়, সিনথেসিস হয়। কিসের সিনথেসিস হয়, ডিএনএ। অর্থাৎ এই ধাপে যেই ঘটনাটা ঘটে, এখানে বস লেভেলের একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন
রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন হয়। আশা করি বুঝেছো। সো এই ধাপগুলোতে আসলে কতটুকু সময় লাগে সেটাও আমি একটু বলে দিই। দেখো, সর্বমোট সময় তো লাগে 90 থেকে 95%। তো এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে কম সময় লাগে জি2তে, 10 থেকে 20%। তাহলে 20-এর পরে কি ভাইয়া? 20-এর পরে হচ্ছে 30, তাহলে দুইটা হচ্ছে 30, বাকি দুইটা ধাপ হচ্ছে 30। তো এই 30 থেকে এস ধাপ, এটা যেহেতু বস লেভেলের একটা ধাপ, কারণ এখানে ডিএনএ তৈরি হচ্ছে, তো এইখানে সময়টা একটু বেশি প্রয়োজন, 30 থেকে 50, আর এইখানে হচ্ছে 30 থেকে 40% সময় লাগে। এখানে 30 থেকে 50, ওইখানে হচ্ছে 30 থেকে 40। এই কথাটা মনে রাখো। এবং এস ধাপে কি হয় সেটা তো আমরা দেখছি। এইবার আসো জি1 ধাপে কি হয়। জি1 ধাপে একটা প্রোটিন তৈরি হয় যার নাম হচ্ছে সাইক্লিন। একটা প্রোটিন তৈরি হয় যার নাম হচ্ছে সাইক্লিন। এই সাইক্লিন প্রোটিনটা একটা এনজাইমের সাথে যুক্ত হয়। এনজাইমটার নাম মনে রাখো সিডিকে। সিডিকে সিডিকে মানে হচ্ছে, ফুল ফর্মটা বলে দিই, সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ওকে, সো এই এনজাইমটাও একটু ভালো করে দেখো ভাইয়া। এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম হচ্ছে কাইনেজ। এনজাইমটার নাম কি ভাইয়া? এনজাইমটার নাম হচ্ছে কাইনেজ। এখন এই এনজাইমটা তোমরা নবম অধ্যায়ে যখন যাবা সেখানে অহরহ এনজাইমটা পাবা। এই কাইনেজ এনজাইমের কাজটাও খুব ইন্টারেস্টিং। এটার কাজ হচ্ছে ফসফেট যোগ বা বিয়োগ করা। ফসফেট যোগ বা বিয়োগ করে হচ্ছে এই কাইনেজ। ওকে, সো এই যে সাইক্লিন আর সিডিকে যে যুক্ত হইলো, এই সিডিকে যেই কাজটা করে সেটা নাম হচ্ছে ফসফোরাইলেশন। দেখো নামের মধ্যে আছে কাইনেজ, তাহলে কাইনেজের কাজ কি? ফসফেট যোগ করা। আর ফসফেট যোগ করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন কে করে বলো তো ভাইয়া? এই যে সিডিকে। তাহলে এই সিডিকের কাজ কি? সিডিকের কাজ হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। ওকে, সো জি1 ধাপে, জি1 ধাপই তো প্রথম, এই যে মাইটোসিস কোষ বিভাজন হওয়ার পরে প্রথম ধাপটা কি? জি1। সো এই জি1 ধাপেই যখন এই সাইক্লিন প্রোটিনটা সিডিকের সাথে যুক্ত হয় তখনই এই কোষ চক্রটা শুরু হয়। আশা করি বুঝতে পেরেছ। সো একটা কোষ ধরে নাও যে মাত্র বিভাজিত হইল, এটা একটা কোষ, এটা মাত্র বিভাজিত হইল। এখন এই নতুন কোষটা আবার কি হতে হবে? বিভাজিত হতে হবে। আবার বিভাজিত নাও হতে পারে, কোষটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আর বিভাজিত হবে না। সো এই কোষটা, এই নতুন কোষটা, এটা বিভাজিত হবে কি হবে না সেটার সিদ্ধান্ত নেওয়া হয় এই জি1 ধাপে। তাহলে আরও একটা কথা মনে রাখো, জি1 ধাপে কি হয় ভাইয়া? এই কোষ চক্রটা হবে কি হবে না, মানে এই কোষটা বিভাজিত হবে কি হবে না সেটার সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে বিভাজিত হবে কি না, হবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হয়। আচ্ছা, আরও কি হয় এই জি1 ধাপে? দেখো জি1 ধাপের পরের ধাপটা কি? নিশ্চয় এস। তাহলে এস ধাপে কি তৈরি হবে? ডিএনএ তৈরি হবে। সো ডিএনএ তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার হয়, যে প্রোটিনগুলো দরকার হয়, যে এনজাইম দরকার হয়, সেগুলো কোন ধাপে তৈরি হবে? জি1 ধাপে আসলে তৈরি হবে। সো এখানে ডিএনএ, আরএনএ, ডিএনএ তৈরির প্রোটিন তৈরি হয়, প্রোটিন ও অন্যান্য পদার্থ তৈরি হয়, ওকে, আশা করি বুঝেছ। এবং জি2 ধাপে কি হয় সেটাও খুবই ইজি, একটু খেয়াল করে দেখো। এই যে কোন কোষ বিভাজিত হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হয় কখন? জি1 ধাপে। যদি কোনো কোষ বিভাজিত হয়, যদি প্রশ্নটা ইয়েস হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ধাপগুলোতে, মানে এই ধাপগুলোর পরবর্তী ধাপগুলোতে যাবে। কিন্তু যদি কোষ বিভাজন না হয় তাহলে এই জি1 ধাপেই কোষগুলা আজীবন থেকে যাবে। বুঝতে পারছ? আবার কিছু কিছু কোষ জি2 ধাপে এসে সিদ্ধান্ত নেয় যে আসলে কোষটা বিভাজিত হবে কি হবে না। তো এই জি2 ধাপে প্রথম যে কথাটা মনে রাখবা, জি2 ধাপের পরেই তো এম। তাহলে মাইটোসিস হওয়ার জন্য নিশ্চয়ই শক্তি লাগবে। শক্তি কোথা থেকে পাওয়া যাবে? নিশ্চয়ই এটিপি থেকে। তাহলে জি2 ধাপে এটিপি তৈরি হবে, এটিপি তৈরি হয়। এবং দ্বিতীয় যে কথাটা মনে রাখবা, জি2 ধাপে একটা কোষ যখন পরিপূর্ণ হয়ে যাবে,
যখন তার ম্যাচুরিটি চলে আসবে, যেমন একটা ছেলে সে কি যে কোনো সময় বিয়ে করতে পারে, তার যখন একটা ম্যাচুরিটি আসবে তখন সে বিয়ে করবে, তাই না? সো এই G2 ধাপে পরেই তো মাইটোসিস কোষ বিভাজন। এখন মাইটোসিস মানে কি, সেই কোষটা ভাগ হয়ে যাবে। এখন ভাগ হওয়ার জন্য কোষটাকে আগে ম্যাচিউর হইতে হয়। তো ম্যাচিউর হওয়ার যে সার্টিফিকেট সেটা আসে কোথা থেকে, G2 থেকে, বুঝতে পারছো? সো G2 ধাপে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রমোটিং ফ্যাক্টর। ঠিক আছে, এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কোথায় তৈরি হয়, G2 ধাপে। সো যখন G2 ধাপ মানে বুঝাই দেয় যে হ্যাঁ এই কোষটার ম্যাচুরেশন চলে আসছে বা ম্যাচুরেশনটাকে প্রমোট করতে হবে এখন, সো তখনই এই মাইটোসিস কোষ বিভাজনটা হবে, অর্থাৎ G2-র পরে মাইটোসিসে প্রবেশ করবে। তার আগে কি দরকার, একটা ফ্যাক্টর দরকার, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আশা করি কোষচক্র বুঝতে পেরেছো। আসো এবার প্রশ্নটা দেখি আমরা। প্রশ্নটা কি বলছে, কোষচক্রের সংশ্লেষ দশায় বাহিত সময় কত? সংশ্লেষ মানে কি, এস। সংশ্লেষ মানে হচ্ছে এস, অর্থাৎ 30 থেকে 50%। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, স্পোরোফাইটিক উদ্ভিদে মায়োসিস কোথায় ঘটে? সো স্পোরোফাইটিক মানে কি ফার্স্টেই না বলে আমি একটু পরে বলি। দেখো আমি যদি একটা পুরুষ আর স্ত্রীর মধ্যে ক্রস ঘটাই, অবশ্যই সেটা টুয়েন ডিপ্লয়েড জীবে, তাহলে এই জীবটা কি বলতো ভাইয়া, এই জীবটা হচ্ছে ডিপ্লয়েড জীব। এই জীবটা হচ্ছে ডিপ্লয়েড জীব। ওকে, এটা হচ্ছে ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে আমি একটা পুরুষ আর একটা স্ত্রীর মধ্যে ক্রস ঘটাচ্ছি। তাহলে এটা যদি জনন মাতৃকোষ হয়, জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে, নিশ্চয়ই জনন কোষ তৈরি হবে, তাই না? জনন কোষ তৈরি হবে। সো এই জনন কোষটা কেমন হয় তোমরা নিশ্চয়ই জানো, এই জনন কোষটা হয় এন ধরনের বা হ্যাপ্লয়েড ধরনের। জনন কোষটা আগে ছিল কি ছিল, মাতৃকোষ ছিল 2n, কিন্তু এইবার হয়ে যাবে কি n। তো এই n আর n মিলে কি তৈরি হবে, এবার 2n তৈরি হবে, এবং যেটাকে বলা হচ্ছে জাইগোট, এটাকে বলা হচ্ছে জাইগোট। এবং এই যে n আর n দুইটা যে মিলিত হচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে নিষেক, তাই না? তাহলে এখানে 2n থেকে n কোথায় হচ্ছে দেখো তো, জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি হচ্ছে সেই সময়টাতে, তাহলে মায়োসিস কোথায় হচ্ছে, জনন মাতৃকোষে হচ্ছে। তাহলে এইখানে হচ্ছে মায়োসিস, এইখানেই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মায়োসিস। ওকে, তাহলে এটা একটা ক্ষেত্র গেল। এবার আসো আরো একটা বিষয় দেখি আমরা, সেটা হচ্ছে যদি জীবটা ডিপ্লয়েড না হয়ে হ্যাপ্লয়েড জীব হতো তাহলে কি হতো, জীবটা যদি হ্যাপ্লয়েড হতো সেই ক্ষেত্রে আসলে কি হতো। তো হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে যদি একটা পুরুষ আর একটা স্ত্রীর মধ্যে ক্রস ঘটানো হয়, তো হ্যাপ্লয়েড জীবের যে জনন মাতৃকোষ সেটা কেমন, নিশ্চয় এন। এই জনন মাতৃকোষ থেকে যে জনন কোষটা তৈরি হতো সেটাও কি হতো, সেটাও নিশ্চয়ই হ্যাপ্লয়েড, সেটা এন হইতো। এবং দুইটা মিলে কি ঘটতো, দুইটা মেলার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে নিষেক, এবং নিষেকের ফলে কি হয়ে যাইতো, 2n হয়ে যাইতো, এবং যেটাই হচ্ছে জাইগোট। তাহলে জাইগোট কি হয়ে যাইতো, ডিপ্লয়েড হয়ে যাইতো, এটা হচ্ছে জাইগোট। তো একটু খেয়াল করে দেখো ভাইয়া, জাইগোট হয়ে গেছে 2n, কিন্তু তাদের পিতামাতা কেমন ছিল, হ্যাপ্লয়েড ছিল, হ্যাপ্লয়েড জীব, তাই না? তার মানে কি শুধুমাত্র n ছিল। তাহলে এইখানে কি 2n রাখা যাবে না, নিশ্চয়ই এটাকে এবার মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এনে পরিণত করতে হবে। তাহলে মায়োসিসটা এবার কোথায় ঘটলো, জাইগোটে। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে দুইটা ক্ষেত্র আমি দেখালাম। একটাতে মায়োসিস হচ্ছে জনন মাতৃকোষে, এবং আরেকটা জায়গাতে মায়োসিস হচ্ছে নিষেকের পরে জাইগোটে, বুঝতে পেরেছো? সো এখানে স্পোরোফাইটিক উদ্ভিদ মানে হচ্ছে 2n বা ডিপ্লয়েড উদ্ভিদ। স্পোরোফাইটিক মানে কি 2n। সো এই ডিপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে মায়োসিসটা কোথায় হয়, জনন মাতৃকোষে। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে জনন মাতৃকোষে। এবং এই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে টার্মিনাল। এই প্রসেসটার নাম কি, এই যে জনন মাতৃকোষে যে মায়োসিসটা হচ্ছে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে টার্মিনাল।
এবং এই যে এইখানে মায়োসিসটা কোথায় হচ্ছে, নিশ্চয় জাইগোটে ঘটতেছে, এই কারণে এই প্রসেসটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। তাহলে এটা হচ্ছে টার্মিনাল মায়োসিস আর এটা হচ্ছে জাইগোটিক মায়োসিস। এটা হচ্ছে জাইগোটিক মায়োসিস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হবে জনন মাতৃকোষে। পরের প্রশ্নটা দেখো, ক্রোমোজোমের নৃত্য কোন ধাপে দেখা যায়? পড়াই ফেলছি। সো এটার অ্যান্সার হচ্ছে প্রোমেটাফেজ। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, অনুলিপন সম্পন্ন হয় এস দশায়। আশা করি এখন ইজিলি, এতক্ষণ ধরে দেখো খুব অল্প পড়ছি প্রশ্ন, কিন্তু এখন দেখো আমরা যে থিওরিগুলো অলরেডি পড়ে ফেলছি সেখান থেকে সব প্রশ্ন আসবে। পরের প্রশ্নটা দেখো কি বলছে। পরের প্রশ্নটা হচ্ছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে? সো ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে কোথায়? বিষুবীয় অঞ্চল মানে কি? মাঝখানের যে অঞ্চলটা স্পিন্ডল যন্ত্রের এই যে মাঝের যে অঞ্চলটা, সেটাই তো বিষুবীয় অঞ্চল। আর বিষুবীয় অঞ্চলে আসে কখনো যে মতে মেটাফেজ, মতে মেটাকাইনেসিস, কথাটা মনে রাখতে বলছিলাম। মেটাকাইনেসিস মানে কি? মাঝে চলার প্রক্রিয়া বা বিষুবীয় অঞ্চলে চলার প্রক্রিয়া। সো যেহেতু এখানে বলছে বিষুবীয় অঞ্চল, অ্যান্সারটা হবে মেটাফেজ। পরের প্রশ্নটা দেখো, মায়োসিসের কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে? খুবই কমন প্রশ্ন, পড়াই ফেলছি অলরেডি। প্যাকাইটিন ধাপে। ওকে, প্যাকাইটিন। এরপরে দেখো, সাইটোপ্লাজম পৃথকীকরণের মাধ্যমে দুইটি কোষ সৃষ্টির প্রক্রিয়া কি কি বলে? সো এখানে বলছে প্রক্রিয়া, এখানে বলছে যে দুইটি কোষ সৃষ্টির প্রক্রিয়া। তাহলে প্রক্রিয়ার নামের শেষে তো থাকে সিস। এবং আমি যদি বলি সাইটোকাইনেসিস, একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু বলছে সাইটোপ্লাজম, সো সিস মানে তো প্রক্রিয়া, কাইনেসিস মানে গতির প্রক্রিয়া, বা আরও একটা অর্থ আছে কাইনেসিস মানে হচ্ছে বিভাজন প্রক্রিয়া। সো কাইনেসিস মানে বিভাজন প্রক্রিয়া, আর সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম এই যে পৃথকীকরণ বলছে, তাহলে কি হবে? নিশ্চয়ই সাইটোকাইনেসিস। আর ক্যারিও কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, যদি বলতো নিউক্লিয়াস বিভাজন প্রক্রিয়া, তাহলে সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? সাইটোকাইনেসিস। বুঝতে পেরেছো? ওকে, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো মেরুর দিকে ধাবিত হয়? তাহলে মেরুমুখী চলন কখন? অ্যানাফেজ। আশা করি বুঝেছো। এরপরে দেখো, মায়োসিসের কোন উপপর্যায়ে কায়াজমা দেখা যায়? প্যাকাইটিন। এক্স আকৃতির বা ক্রস আকৃতির কায়াজমা। মায়োটিক কোষ বিভাজনের দ্বিতীয় ফেজটি কার্যত, আচ্ছা, সো এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। মায়োসিস কোষ বিভাজন, মায়োসিস এই কোষ বিভাজনটা কিভাবে হয়? সো মায়োসিস কোষ বিভাজনটা ধরে নাও এটা হচ্ছে একটা কোষ এবং এটা হচ্ছে টুয়েন, ডিপ্লয়েড কোষ। এই টুয়েন থেকে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এই কোষটা পরিণত হয় এনে, যেটাকে বলা হচ্ছে মায়োসিস 1। এটাকে বলা হচ্ছে মায়োসিস 1। এবং দেন এরপরে এই এন থেকে আবারও দুইটা কোষের সৃষ্টি হয়, যেটা হচ্ছে শুধুমাত্র এনই থাকে। তাহলে দেখো তো, এটা হচ্ছে মায়োসিস 2, এটা আবার মায়োসিস 2। তো মায়োসিস 2তে এখানে কোনো ক্রোমোজোম সংখ্যার কোনো অমিল আছে? বা ক্রোমোজোম সংখ্যা যা ছিল তাই আছে না? সমীকরণটা বজায় আছে। কিন্তু এইখানে দেখো মায়োসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে। ক্রোমোজোম সংখ্যা 2n ছিল, হয়ে গেছে n, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে। তাহলে এই মায়োসিস 1-কে বলা হচ্ছে হ্রাসমূলক, এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক। কিন্তু মায়োসিস 2 যেটা, এটা আবার মাইটোসিসের মতো, আর মাইটোসিসের মতো মানে কি? এটা হচ্ছে সমীকরণিক বিভাজন। এখানে সমীকরণিক বিভাজন হয় এখানে। ক্লিয়ার? সো এখানে মাইটোসিসের দ্বিতীয় ফেজটা কেমন ভাইয়া? মাইটোটিক প্রকৃতির বা মাইটোসিসের মতো। এটা দেখতে কেমন? মাইটোসিসের মতো বা মাইটোটিক প্রকৃতির। ক্লিয়ার? আশা করি বুঝেছো। টার্মিনালাইজেশন হয় কোন উপপর্যায়ে? সো টার্মিনালাইজেশন ওয়ার্ডটা নিশ্চয়ই পরিচিত তোমাদের, ডিপ্লয়েটিন ধাপে। সো ডিপ্লয়েটিন ধাপে টার্মিনালাইজেশন হয়। উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন ও বৃদ্ধির মূল কারণ কি? মাইটোসিস কোষ বিভাজনের কারণে একটা জীব ছোট থেকে বড় হয়। বুঝেছো? আর যদি বলা হয় জনন কোষ সৃষ্টি হয় কখন বা গ্যামেট সৃষ্টি হয় কখন? মায়োসিস কোষ বিভাজন।
এরপরে দেখো পরের প্রশ্নটা কি বলছে, মায়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদম মানে ডিরেক্ট মুখস্থ করে নিলেই এটা ভালো হয়। তো এই যে একটু আগে আমরা বললাম, একটু আগে যে বিষয়টা বলছি, এই যে দেখো, এই যে এখানে 2n থেকে যে n হচ্ছে এটা তো মায়োসিস 1-এ। এখন মায়োসিস 1-এর কোন ধাপটাতে, সেটা হচ্ছে অ্যানাফেজ 1। এটা হচ্ছে অ্যানাফেজ 1-এ এই 2n থেকে n হয়। ওকে, সো প্রশ্নটা দেখো ভাইয়া, প্রশ্নটা কি বলছে? ওকে, প্রশ্নটা হচ্ছে এই যে মায়োসিসের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে? অ্যানাফেজ। এটা মুখস্থ করে নিলেই ভালো হয়, সবচেয়ে ভালো। ওকে, পরের অধ্যায়টা দেখো, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। এই নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটি পোয়েসিয়াই গোত্রের ফল? সো ফল নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, তাইলে এই প্রশ্নটা ইজিলি অ্যান্সার করতে পারবা। সো একটু খেয়াল করে দেখো ভাইয়া, পোয়েসিয়াই গোত্রের ফল কোনটা, তার আগে আমরা আসো বিভিন্ন ফল নিয়ে পড়াশোনা করি। ফল, আচ্ছা, কিছু ফল আছে, ফলগুলো তো নর্মালি গর্ভাশয় থেকে তৈরি হয়। কিছু ফল আছে যে ফলগুলো আসলে গর্ভাশয় থেকে তৈরি না হয়ে ফলের অন্যান্য অংশ থেকে তৈরি হয়, গর্ভাশয় থেকে তৈরি না হয়ে, তাদেরকে বলা হয় অপ্রকৃত ফল। তার প্রথম যে ফলটা সেটা হচ্ছে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল, অপ্রকৃত ফল কারা সেটা একটু দেখি আমরা। অপ্রকৃত ফল হচ্ছে, একদম মুখস্থ করে ফেলো, চালতা, আপেল, এটা পরীক্ষায় আসে, চালতা আপেল, এই দুটা নাম মনে রাখো। এর সাথে আনারস, আনারস এবং কাঁঠাল, এই চারটা ফলের নাম মনে রাখো। ওকে, তো এই চারটা ফলের মধ্যে, এই যে আনারস এবং কাঁঠাল, এই দুটা ফল আবার রসালো। আনারসের নামের মধ্যে দেখো রস আছে, রস বিষয়টা আছে, তাই না? তো এই দুটা ফল আবার রসালো। যেহেতু এই দুটা ফল রসালো, এই দুটা ফলকে আবার বলা হয় সরসিস। তাহলে এই দুটা ফল কিসের উদাহরণ ভাইয়া? সরসিস ফলের উদাহরণ। ওকে, সো নামের মধ্যে দেখো সরস আছে, নামের মধ্যেই রস বিষয়টা আছে, তাই না? তাহলে আনারস, কাঁঠাল, এই দুটা ফল আবার সরসিস, এই নামটা মনে রাখো। এরপরে আসো, কিছু ফল আছে যাদেরকে বলা হয় বিদারী ফল। কিছু ফল আছে বিদারী ফল। তাহলে বিদারী ফল মানে কি? বিদারীও না, বিদারী, আচ্ছা যাই হোক। বিদারী ফল মানে কি? বিদারী ফল মানে হচ্ছে যে ফলটা পাকলে ফেটে যাবে। ঠিক আছে, তো নামগুলো একটু খেয়াল করো, কাদেরকে বিদারী ফল বলা হচ্ছে। প্রথম নামটা হচ্ছে সিলিকুয়া, সিলিকুয়া। ওকে, এই ল থেকে আবার মনে রাখো লিগিউম, লিগিউম, এবং ক থেকে মনে রাখো ক্যাপসুল, ক্যাপসুল। তাহলে সিলিকুয়া, লিগিউম, ক্যাপসুল, এই তিনটা ফলকে কি বলা হচ্ছে ভাইয়া? বিদারী ফল। তো এই তিনটা ফল বিদারী ফল তো বুঝলাম। এখন বিদারী ফলের মধ্যে কোনোটা আছে নিচ থেকে ফাটে, কোনোটা আছে ওপর থেকে ফটে, কোনোটা আছে এক কপাটে ফাটে, কোনোটা আছে বহু কপাটে ফাটে। বুঝতে পেরেছ? তো একটু খেয়াল করে দেখো, সিলিকোয়া যে ফলটা, সেটা মনে রাখো নিচ থেকে ওপর দিকে ফাটে। ঠিক আছে, এই যে নিচ থেকে ওপর দিকে ফাটে। এরপরে যেটা লিগিউম, সেটা ওপর থেকে নিচের দিকে ফাটে, তবে দুই কপাটে। এই যে দেখো কয়টা কপাট? দুইটা কপাট। এবং যেটা হচ্ছে ক্যাপসুল, সেটা ওপর থেকে নিচের দিকে ফাটে, তবে বহু কপাটে। ঠিক আছে, বিষয়টা এমন, এভাবে পড়বা, সিলিকোয়া, লিগিউম, ক্যাপসুল। ঠিক আছে, সো সংক্ষেপে, আরও সংক্ষেপে এভাবে পড়বা, সিলিকা, সিলিকা। ওকে, আশা করি বুঝেছো। তাহলে এই সিলিকোয়া ফলটা কিভাবে ফাটে বলো তো? নিচ থেকে ওপরের দিকে দুই কপাটে ফাটে। লিগিউম যে ফলটা, সেটা ওপর থেকে নিচের দিকে দুই কপাটে ফাটে। আর ক্যাপসুল ফলটা, এটা ওপর থেকে নিচের দিকে ফাটে, তবে বহু কপাটে। ঠিক আছে, তাহলে উদাহরণগুলো কি কি? উদাহরণগুলো পড়তে হবে অবশ্যই। উদাহরণ হচ্ছে এই যে সিলি সরি, সিলি সরি, তাহলে সিলিকোয়ার উদাহরণ হচ্ছে সরিষা, সিলিকোয়ার উদাহরণ হচ্ছে সরিষা, এর নামটা মনে রাখো। লিগিউম, শিম, লিগিউম শিম, এই নামটা মনে রাখো। ওকে, লিগিউম শিম, নামের সাথে মিল আছে, দেখো লিগিউম শিম। ক্যাপসুল, ক্যাপসুল কয় কপাটে ফাটে ভাইয়া? বহু কপাটে। তোমরা যদি ঢেঁড়স খেয়াল করে দেখো,
ঢেঁড়স কিন্তু অনেকগুলা তল আছে, তো ঢেঁড়সটা যখন ফেটে যাবে কয়েকটা কপাটে ফাটে। সো এটার উদাহরণ হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স এবং ঢেঁড়সের সাথে আরও একটা মনে রাখো, ঢেঁড়স ধুতুরা, নামগুলো মিল আছে, ঢেঁড়স ধুতুরা। আশা করি বুঝেছো। আচ্ছা, এরপরে আসো আরও কিছু ফল নিয়ে আমরা পড়ব। যেমন একটা হচ্ছে ক্যারিওপসিস, ক্যারিওপসিস। আচ্ছা, আরেকটা হচ্ছে সাইজোকার্প, সাইজোকার্প। ওকে, একটা হচ্ছে ক্যারিওপসিস এবং আরেকটা হচ্ছে সাইজোকার্প। সো ক্যারিওপসিস, এই যে নামের শেষে কি আছে, শীষ। হ্যাঁ, ছোটবেলায় যখন দেখতাম, এতদিন ধরে তো আওয়ামী লীগ থাকার কারণে 10-15 বছরে হয়তো বা তোমরা অনেকেই বিএনপির যে মিছিলগুলো সেগুলো হয়তো বা দেখো নাই, আমি ছোটবেলায় দেখতাম। এই 15-20 বছর আগে ছোটবেলায় দেখতাম যে তারা মিছিল করতো, হ্যাঁ, ধানের শীষ, ধানের শীষ, এভাবে। ওকে, সো ক্যারিওপসিস থেকে মনে রাখো ধানের শীষ। ওকে, সো ক্যারিওপসিস এটা দেখা যায় কোথায়, ধানে। এবং সাইজোকার্প, আমাদের সমাজে যারা ধনী মানুষ আছে তাদেরকে কি সাইজ করতে হবে। সো সাইজোকার্পের উদাহরণ হচ্ছে ধনে। আশা করি বুঝেছো। তাহলে প্রশ্নটা কি ছিল ভাইয়া? প্রশ্নটা ছিল পোয়েসিয়া গোত্রের ফল কোনটা। তাহলে পোয়েসিয়া মানে কি? পোয়েসিয়া গোত্রের একটা উদ্ভিদ হচ্ছে ধান। তাহলে ধান এটা কোথায়, এটা আসলে কি, ক্যারিওপসিস। আশা করি বুঝেছো। ক্যারিওপসিস দেখা যায় ধানে, বুঝছো, ধানের শীষ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো ভাইয়া। পরের প্রশ্নটা কি বলছে, কোন উদ্ভিদের পুষ্প ট্রাইমেরাস প্রকৃতির। ট্রাইমেরাস মানে কি সেটা আমাদের বুঝতে হবে। তো এই প্রশ্নটা করার জন্য আমরা যদি একটু একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখি, তাহলে আশা করি অনেকটাই আমরা ক্লিয়ার হব এই বিষয়টা সম্পর্কে। সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। সো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যগুলো এইভাবে পড়তে পারো। এতে একবীজপত্রী, এভাবে পড়ো, এসো 3 গুচ্ছ বাস, এভাবে পড়ো ভাইয়া, এসো 3 গুচ্ছ বাস। সো এখানে এ মানে কি? এ মানে হচ্ছে একবীজপত্রী নিশ্চয়, এ মানে হচ্ছে একবীজপত্রী। সমান হচ্ছে সমান্তরাল, সমান হচ্ছে সমান্তরাল। কি সমান্তরাল, কি সমান্তরাল একটু পরে বলি। 3 মানে হচ্ছে ট্রাইমেরাস, ট্রাইমেরাস। আচ্ছা, গুচ্ছ মানে হচ্ছে গুচ্ছমূল, গুচ্ছমূল। বা মানে হচ্ছে বীজপত্র, বা মানে হচ্ছে বীজপত্র যেটা, সাথে হচ্ছে শীর্ষীয়। বীজপত্র কেমন ভাইয়া? শীর্ষীয়। শীর্ষীয় বানান কি? আচ্ছা, বুঝে নিও, শীর্ষীয়। ওকে, আচ্ছা, বীজপত্র শীর্ষীয়। যদি বীজপত্র শীর্ষীয় হয় তাহলে ভ্রূণপত্র যেটা, সেটা আবার পার্শ্বীয় হয়। ওকে, বীজপত্র শীর্ষীয়, তাহলে ভ্রূণপত্র, ভ্রূণপত্র সেটা আবার পার্শ্বীয়, পার্শ্বীয়। আশা করি বুঝেছো। তাহলে সমান্তরাল কি? সমান্তরাল হচ্ছে পাতার শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস, শিরাবিন্যাস সমান্তরাল। ওকে, ট্রাইমেরাস কি? এটা হচ্ছে ফুল ট্রাইমেরাস বলা যায়, পুষ্প ট্রাইমেরাস। এরপরে মূল যেটা, মূলটা হচ্ছে গুচ্ছমূল। আশা করি বুঝেছো। এখন ট্রাইমেরাস মানে কি? ট্রাইমেরাস মানে হচ্ছে 3 বা 3 এর গুণিতক। এটা 3 বা 3 এর গুণিতক, 3 এর গুণিতক, গুণিতক। ওকে, সো এটা হচ্ছে সমান্তরাল, পাতার শিরাবিন্যাস। একবীজপত্রীর ক্ষেত্রে সমান্তরাল, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে মনে রাখবা জালিকাকার। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে জালিকাকার। হ্যাঁ, যদি তোমার নোট করার জায়গা থাকে নোট করে নিতে পারো। আচ্ছা, লিখে দিই, এটা হচ্ছে জালিকাকার, জালিকাকার। ওকে, এরপরে দেখো এটা ছিল ট্রাইমেরাস, তাহলে এটা হচ্ছে টেট্রামেরাস, টেট্রামেরাস বা পেন্টামেরাস, পেন্টামেরাস। তাহলে পেন্টামেরাস মানে কি? 5 বা 5 এর গুণিতক। যেমন তুমি যদি জবা ফুলের ক্ষেত্রে খেয়াল করে দেখো, জবা ফুলের পাপড়ি কিন্তু 5টা হয়, ঠিক আছে? যদি 5টা কোনো ফুলের না হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদের 5টা হতে পারে, 10টা হতে পারে, 15টা, এভাবে হতে পারে। আর ট্রাইমেরাস মানে কি? 3 হতে পারে, 6, 9 এরকম হতে পারে।
আচ্ছা, এদের গুচ্ছমূল থাকে আর এদের থাকে প্রধান মূল। এদের থাকে প্রধান মূল, এই কথাটা মনে রাখো। এরপরে দেখো এদের বীজপত্র শীর্ষীয়, এদের বীজপত্র হচ্ছে পার্শ্বীয়। পার্শ্বীয়। এদের ভ্রূণপত্র পার্শ্বীয়, এদের ভ্রূণপত্র শীর্ষীয়। আশা করি বুঝেছো। ওকে, তাহলে এবার কি বলেছে দেখো, কোন উদ্ভিদের পুষ্প ট্রাইমেরাস। ট্রাইমেরাস কার? একবীজপত্রী, বা এই যে একবীজপত্রী উদ্ভিদ কোনটা? একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান। ঠিক আছে, সো অ্যান্সারটা হচ্ছে ধান। ওকে, পরের প্রশ্নটা দেখো, নিচের কোনটি সাইকাসের মূল গঠনে অংশগ্রহণ করে না? সো সাইকাসের যে মূল, সাইকাসের মূলকে বলা হচ্ছে কোরালয়েড মূল। এটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল। সো এখানে নামের মধ্যে আছে অয়েড। অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। কোরালয়েড মানে কি? কোরালের মতো, বা যার আরেকটা নাম হচ্ছে রুট টিউবারকল। রুট টিউবারকল। ওকে, সো এই কোরালয়েড মূল বা রুট টিউবারকল, এটার জন্য দায়ী হচ্ছে একটা হচ্ছে নষ্টক আর একটা হচ্ছে অ্যানাবাইনা। ওকে, তাহলে অপশন কি কি আছে দেখো, অ্যানাবাইনাও আছে, নষ্টকও আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে A + C, দুইটাই। ওকে, এরপরে দেখো কোরালয়েড মূল দেখা যায় কোথায়? সাইকাসে। মাত্রই তো এই প্রশ্ন বললাম। তাহলে সাইকাসে কি দেখা যায় ভাইয়া? কোরালয়েড মূল দেখা যায়। তো সাইকাস থেকে আরও কিছু বিষয় আমি বলে দিই যেগুলো পরীক্ষায় আসার মতো। সো এই যে সাইকাসের কিছু বৈশিষ্ট্য একটু পড়ে নিই আমরা। সাইকাসকে বলা হয় পাম ফার্ন। প্রথম কথা হচ্ছে সাইকাসকে বলা হয় পাম ফার্ন। কেন পাম ফার্ন? কারণ এদের যে পাতা সেটা ফার্নের মতো, আর যে কাণ্ড সেটা হচ্ছে পাম গাছের মতো, এই কারণে এটাকে বলা হচ্ছে পাম ফার্ন। 2 নম্বর কথা, এই সাইকাসের গর্ভাশয় নাই। গর্ভাশয় নাই। তাহলে গর্ভাশয় যার নাই, তার গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলোও নাই। আচ্ছা, এবং গর্ভাশয় থেকে ফুল তৈরি হয়, ফুল ফল তৈরি হয়। তাহলে যার গর্ভাশয়টাই নাই তার ফুল ফল কিভাবে হবে, তাই না? সো এখানে গর্ভাশয়টা নাই, তার মানে কি ফুল ফলও নাই, ফুল ফল এগুলো নাই। 3 নম্বর হচ্ছে এই সাইকাসের ট্রান্সফিউশন টিস্যু আছে। ট্রান্সফিউশন টিস্যু থাকে। তো আমরা তো জানি যে নগ্নবীজী উদ্ভিদের জাইলেম ফ্লোয়েম এটার কিছু মানে অসম্পূর্ণ, সব কিছু থাকে না। তাহলে জাইলেম ফ্লোয়েমের কাজ হচ্ছে পরিবহন করা। এখন এই নগ্নবীজী উদ্ভিদের যেহেতু এই জিনিসগুলো নাই, তাহলে এদেরও তো পরিবহন করার জন্য কিছু একটা থাকতে হবে, যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। এবং নগ্নবীজী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য লিখে নাও, সেটা হচ্ছে লিফ স্কার। এই বৈশিষ্ট্যর নাম কি ভাইয়া? লিফ স্কার। সো লিফ স্কার নামের মধ্যে আছে লিফ, লিফ মানে তো পাতা, এবং তোমাদের কাছে মনে হতে পারে এটা মনে হয় পাতা রিলেটেড কোনো একটা বৈশিষ্ট্য, কিন্তু আসলে এটা পাতা না, এটা হচ্ছে কাণ্ডের একটা বৈশিষ্ট্য। তাহলে লিফ স্কার মানে কি? তুমি যদি কিছু উদ্ভিদ দেখো, উদ্ভিদগুলো যখন পাতাটা পড়ে যায়, কাণ্ডে একটা দাগ থেকে যায়। ঠিক আছে, সো নগ্নবীজী উদ্ভিদে এরকম লিফ স্কার দেখা যায়। লিফ স্কার মানে হচ্ছে কাণ্ডে পাতার দাগ। কাণ্ডে পাতার দাগ। আশা করি বুঝেছো। ওকে, অ্যান্সারটা হচ্ছে সাইকাস। পরের প্রশ্নটা দেখো, স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখা যায় কোথায়? সো এই পুষ্পবিন্যাস নিয়ে একটু পড়া দরকার। পুষ্পবিন্যাস, পুষ্পবিন্যাস 2 ধরনের দেখা যায়। একটাকে বলা হয় রেসিমস। পুষ্পবিন্যাস এটা কয় ধরনের হতে পারে ভাইয়া? এটা হতে পারে 2 ধরনের। এক নম্বর হচ্ছে রেসিমস। রেসিমস। ওকে, রেসিমস মানে কি ভাইয়া? রেসিমস মানে হচ্ছে অনিয়ত পুষ্পবিন্যাস। রেসিমস মানে কি? রেসিমস মানে হচ্ছে অনিয়ত। এটা হচ্ছে অনিয়ত, অর্থাৎ যার বৃদ্ধিটা হইতেই থাকে সেটাকে বলছে অনিয়ত, বা যার বৃদ্ধি নির্দিষ্ট না সেটা হচ্ছে অনিয়ত। এবং আরও এক ধরনের পুষ্পবিন্যাস সম্ভব, সেটা হচ্ছে সাইমস। সেটা হচ্ছে সাইমস। এবং সাইমস তাহলে কি হবে? নিশ্চয় নিয়ত, যার বৃদ্ধি নির্দিষ্ট। নিয়ত পুষ্পবিন্যাস হচ্ছে সাইমস। তাহলে এই সাইমসের বৃদ্ধিটা কেমন ভাইয়া? বৃদ্ধিটা হচ্ছে নির্দিষ্ট। এই কথাটা ফার্স্টে মনে রাখো। এবং সাইমসের উদাহরণ জাস্ট একটাই মনে রাখো, সাইমসের উদাহরণ হচ্ছে জবা। তাহলে তোমাকে যদি বলে যে জবা বা মালভাসিয়া, মালভাসি বলে, মালভেসি যদি বলে, তাহলে সেটা হচ্ছে সাইমস বা নিয়ত। আশা করি বুঝেছো। এবং রেসিমস এটার আবার বেশ কয়েকটা প্রকার আছে। আমি যদি বলি 1 নম্বর প্রকার হচ্ছে রেসিম। রেসিম
বি নাম্বার হচ্ছে স্পাইক, স্পাইক, স্পাইকের সরি বানানটা হয় নাই, বি নাম্বার হচ্ছে স্পাইক। এই স্পাইকের আবার ছোট হচ্ছে স্পাইকলেট, স্পাইকের মতো তবে স্পাইকের থেকে ছোট, স্পাইকলেট। ওকে, এবং ডি নাম্বার হচ্ছে ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি, শিরোমঞ্জরি। ওকে, আচ্ছা। সো এখানে উদাহরণগুলো জাস্ট মনে রাখতে হবে। এখন এই রেসিম মানে কি এগুলো জেনে আসলে খুব বেশি লাভ পাবা না, কারণ তোমার লিখিততে লিখতে হবে না, এখন তো জাস্ট এমসিকিউ। সো এমসিকিউর জন্য উদাহরণগুলো পড়লে এনাফ। সো রেসিমের উদাহরণটা হচ্ছে রেসিম, এটা মনে রাখো সরিষা, সরিষা। একটু খেয়াল করে দেখো ভাইয়া, রেসিমের নামের মধ্যে স আছে, র আছে, সরিষা নামের মধ্যেও স র দুইটাই আছে। স্পাইক, একটা কথাই মনে রাখো, রজনীকান্ত একজন অ্যাক্টর আছে না, রজনীকান্ত, সে কী করে, চুল স্পাইক করে। তো এই স্পাইকের উদাহরণ হচ্ছে রজনীগন্ধা, স্পাইকের উদাহরণ হচ্ছে রজনীগন্ধা। আশা করি বুঝেছ। আচ্ছা, স্পাইকলেটের উদাহরণ হচ্ছে ধান, ধান, গম, ঘাস, অর্থাৎ পয়সা গোত্রের যে উদ্ভিদগুলা সেগুলো হচ্ছে স্পাইকলেট। এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখো। এছাড়া ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি, এটার উদাহরণটা মনে রাখো, এই যে শি আছে না, এই শি এর সাথে আরেকটা কথা মনে রাখো, এই শি, শু, এটা হচ্ছে গাধা। শিশুরা কেমন হয়, একটু গাধা টাইপের হয় না, তো শিশুরা একটু গাধা টাইপের হয়। সো এখানে শি মানে তো শিরোমঞ্জরি, সুতে মনে রাখো সূর্যমুখী, সূর্যমুখী, এবং গাদা, গাধা না, গাধা, ঠিক আছে। তো সূর্যমুখী, আরেকটা হচ্ছে গাদা। ওকে, আশা করি বুঝেছো। পরের প্রশ্নটা দেখো তাহলে। স্পাইকলেট বলছিল, প্রশ্নটা ছিল স্পাইকলেট, স্পাইকলেটের উদাহরণ কি কি, ধান, গম, ঘাস। সো অ্যান্সারটা হচ্ছে গম। পরের প্রশ্নটা দেখো তাহলে, শিম ফুলের অমরা বিন্যাস কী প্রকারের। সো সময়টা অনেক কম, আসো অমরা বিন্যাসটাও আমি একটু দেখাই দিই। অমরা বিন্যাস এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। সো অমরা বিন্যাস একটু পড়া দরকার তোমাদের। তাহলে আসো প্ল্যাসেন্টেশন বা অমরা বিন্যাস নিয়ে একটু পড়ি। এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। অমরা বিন্যাস, ওকে, বা প্ল্যাসেন্টেশন। তো অমরা বিন্যাস, অমরা বিন্যাস এটাকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করব। ফার্স্টে অমরা বিন্যাসকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করব। ওকে, আচ্ছা। তো প্রথম যেই ভাগটা অমরা বিন্যাস, এটা হতে পারে এক প্রকোষ্ঠী। তাহলে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে অমরা বিন্যাস, এটা হতে পারে এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী, অথবা হতে পারে একাধিক প্রকোষ্ঠী বা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট, একাধিক প্রকোষ্ঠী। তাহলে অমরা বিন্যাস এটা হতে পারে এক প্রকোষ্ঠী অথবা একাধিক প্রকোষ্ঠী। তো একটা কথা তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, আমাদের মনের যে আশা, আমাদের মনের যে আশা সেটা কি একটা নাকি একাধিক? অবশ্যই আমাদের মনের আশা একাধিক। তাহলে এই একাধিক প্রকোষ্ঠ বিশিষ্টের উদাহরণ হচ্ছে আশা। এবং অনেক মেয়ের, সবার না, অনেক মেয়ের মনের আশা এমনও থাকতে পারে যে তাদের বিএফ যে হবে সে বিএফটা এমপি হবে। ওকে, সো একাধিক প্রকোষ্ঠের উদাহরণ হচ্ছে মনের আশা, এবং অনেকের মনের আশা হচ্ছে বিএফ এমপি। সো এগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছি সেটা ফার্স্টে বলে দিই, আশা করি তোমরা জানো এই জিনিসগুলা, তারপরে বলে দিই। এতে এক্সাইল, এতে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল, এতে এপিক্যাল, এপিক্যাল, বিতে বেজাল, বিতে বেজাল, এফতে ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল, এমতে মার্জিনাল, এমতে মার্জিনাল, এবং পিতে প্যারাইটাল, পিতে প্যারাইটাল। ওকে, সো একটু খেয়াল করে দেখো ভাইয়া, এক্সাইল মানে কি? এক্সাইল মানে হচ্ছে অক্ষীয়,
এক্সাইল মানে হচ্ছে অক্ষীয়, সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয়, সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয়, এপিক্যাল মানে হচ্ছে শীর্ষক, এপিক্যাল মানে হচ্ছে শীর্ষক, বেজাল মানে হচ্ছে মূলীয়, মূলীয়, ফ্রি সেন্ট্রাল মানে হচ্ছে মুক্ত মধ্য, মুক্ত মধ্য, মার্জিনাল মানে হচ্ছে এক প্রান্তীয়, এক প্রান্তীয়, এবং প্যারাইটাল মানে হচ্ছে বহু প্রান্তীয়, বহু প্রান্তীয়। অবশ্যই তোমাদের বাংলা নামগুলা জানা জরুরি। ওকে, আচ্ছা। সো এইবার যে বিষয়টা পড়তে হবে, এইগুলোর যে উদাহরণগুলো আমাদের জানতে হবে। সিম্পল কথা। সো উদাহরণগুলো কীভাবে মনে রাখবে আমি ডাইরেক্ট বলে দিই, এত না পেঁচাই। সেটা হচ্ছে বেজাল। বেজাল নামের শুরুটা একটু খেয়াল করো, বে, প্রথম অক্ষরটা হচ্ছে বে। জাস্ট এইখান থেকে যে কথাটা মনে রাখবা, বে সুধা। বেসুধা মানে কি? বেসুধা মানে হচ্ছে, এখানে বে মানে তো বেজাল, সু মানে হচ্ছে সূর্যমুখী, সূর্যমুখী, এবং ধা মানে হচ্ছে ধান। তাহলে এই কথাটা মনে রাখো, বে সুধা, সূর্যমুখী ধান। এরপরে ফ্রি, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, একটা কথা মনে মনে রাখতে পারো, ফ্রি তুনু, ফ্রি তুনু। তাহলে ফ্রি তুনু মানে কি? তুতে হচ্ছে তুত, নুতে হচ্ছে নুনিয়া, নুনিয়া শাক, তুত আর নুনিয়া। এরপরে দেখো মার্জিনাল। তো মাতে মাতে মনে রাখো মাম শি ও, মাম শি ও। ওকে, সো মামসিও মানে কি? এখানে একটু খেয়াল করে দেখো, মামসিও মানে হচ্ছে, মামসিও মানে হচ্ছে মতে মটরশুঁটি, মতে মটরশুঁটি, শতে শিম, শতে শিম, এবং অতে অপরাজিতা, অপরাজিতা। ওকে, এবং এই যে শতে শিম পড়ছি না, শতে আরেকটা কথা মনে রাখো, শতে হচ্ছে সোলা। ওকে, শিম, সোলা, অপরাজিতা। এবং বহুপ্রান্তীয়, বহুপ্রান্তীয় এটা যেমন ছিল মামসিও, মাতে হচ্ছে এই যে মার্জিনাল। আর প্যারাইটাল থেকে মনে রাখো প্যাশলা, প্যারাইটাল থেকে মনে রাখো প্যাশলা। সো প্যাতে প্যারাইটাল, শতে হচ্ছে শশা, শশা, লাতে হচ্ছে লাউ। এবং আর একটা কথা মনে রাখতে পারো, এখানে যেমন মামসি অ পড়ছি, আর প্যাশলা আ এভাবে পড়তে পারো, মামসি অ, প্যাশলা আ। ওকে, সো আতে আকন্দ, আতে আকন্দ, এটাও মনে রাখো। আচ্ছা, এরপরে দেখো এক্সাইল বা অক্ষীয়, এটার উদাহরণ একদম টানা মুখস্থ করে ফেলবা, কারণ এর পরীক্ষা আসবে। এটার উদাহরণ হচ্ছে জবা, এটার উদাহরণ হচ্ছে জবা। এরপর আসো সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল যেভাবে মনে রাখবা, সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয়। তো নামের মধ্যে আছে গা, যে সকল উদ্ভিদ গা দিয়ে পানি শোষণ করে তারা হচ্ছে সুপারফিশিয়াল। সো গা দিয়ে পানি শোষণ করে যে সকল উদ্ভিদ, তারা তো পানিতেই থাকে, যেমন শাপলা, পদ্ম, এরা হচ্ছে গাত্রীয়। তাহলে উদাহরণটা হচ্ছে শাপলা, আর এটা হচ্ছে পদ্ম। এবং এপিকাল, নামের মধ্যে আছে এ। তো তুমি এভাবে পড়তে পারো, এভাবে পড়ো, আমার সাথে বলবা, বলো এভাবে, এ ধলা, এভাবে বলো, এ ধলা। ওকে, সো এপিক্যাল মানে হচ্ছে এ ধলা। হ্যাঁ, যেমন আমরা বলি না, যেমন আমার নাম মাহি, কেউ আমাকে ডাক দিলে এইভাবে বলতে পারে, এ মাহি, এই, এভাবে বলে না। সো এ ধলা, ধতে হচ্ছে ধনিয়া, ধনিয়া, আর লাতে লাল পাতা, লাল পাতা। ওকে, আশা করি বুঝেছ। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, শিম, শিম ফুলের অমরাবিন্যাস কি? তাহলে এখানে দেওয়া আছে এক প্রান্তীয়, অ্যান্সারটা কি? এক প্রান্তীয়। ওই যে এক প্রান্তীয়র ইংলিশটা কি ছিল? মার্জিনাল। তাহলে মামসিও, তাহলে মাতে মার্জিনাল, শতে মতে হচ্ছে মটরশুঁটি, শতে শিম, সোলা, অতে অপরাজিতা। সো অ্যান্সারটা হচ্ছে এই যে শিম, শিলের হচ্ছে, শিমের হচ্ছে এক প্রান্তীয়। আশা করি বুঝেছ। ভালভেট নিচের কোন উদ্ভিদের পুষ্পপত্র বিন্যাস? তো পুষ্পপত্র বিন্যাস সম্পর্কে একটু পড়াই দিই, এটাও পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে আসো, পুষ্পপত্র বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, এটা বিভিন্ন রকম হতে পারে। তো 6 ধরনের হতে পারে মেইনলি। এভাবে পড়তে পারো, ও ভাই, টুই,
কুইভে, হ্যাঁ ও ভাই তুই কইবে, এইভাবে বলো ও ভাই তুই কইবে। সো ও মানে হচ্ছে ওপেন, ও মানে হচ্ছে ওপেন, ওপেন। ভাই মানে হচ্ছে ভালভেট, ভালভেট। টু মানে হচ্ছে টুইস্টেড। ইতে ইমব্রিকেট, ইতে ইমব্রিকেট। কুতে কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল। ফেতে ভেক্সিলারি, ভেক্সিলারি। এই নামগুলো দেখো, ওপেন, ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইন কানশিয়াল, ভেক্সিলারি। সো এগুলোর বাংলা কি? বাংলা হচ্ছে ওপেন মানে হচ্ছে মুক্ত, ওপেন মানে হচ্ছে মুক্ত। ভালভেট মানে প্রান্তস্পর্শী, প্রান্তস্পর্শী। টুইস্টেড মানে হচ্ছে পাকানো, পাকানো। ইমব্রিকেট মানে কোনো কিছু নাই। ভেক্সিলারি মানে হচ্ছে ধ্বজক, ধ্বজক। ওকে, সো মেন কথা হচ্ছে যে আমাদের এখান থেকে উদাহরণগুলো পড়তে হবে। সো উদাহরণগুলো পড়ার জন্য আমরা জাস্ট শর্টকাট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। ট্রিক্সটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ছন্দ বানাবো, আমরা জাস্ট ওই উদাহরণগুলা এবং ওই নামটা এগুলা দিয়ে, প্রথম অক্ষরগুলা দিয়ে একটা ছন্দ বানাইতে পারি, যেটা যত বিদ্ঘুটেই হোক, তুমি যদি অনেকবার পড়ো সেটা মনে থাকবে তোমার। ঠিক আছে? যেমন আমরা অমর অবিনাশ পড়ার সময় কিন্তু নামের প্রথম অক্ষরগুলা দিয়েই একটা করে ওয়ার্ড করছি, যেটা দ্বারা আমরা নামগুলো মনে রাখছি, তাই না? এই ক্ষেত্রেও আমরা সেটার ব্যতিক্রম করব না, সেই কাজটাই করব। তার আগে আসো ছোট্ট একটা বিষয় বলে দিই। এই যে ও ভাই টু, তার মানে কি? ওপেন, ভালভেট, টুইস্টেড। এই তিনটাতে দেখা যায় জবাতে। ও ভাই টু তিনটায় দেখা যায় জবাই। ওকে, সো জবার উপবৃত্তি, উপবৃত্তি যেটা, সেখানে দেখা যায় ওপেন। জবার বৃত্তিতে দেখা যায় ভালভেট, এবং জবার যে দল বা পাপড়ি, সেখানে দেখা যায় টুইস্টেড। আশা করি বুঝেছো। এরপরে আসো, যেই কথাটা মনে রাখবা, এই যে ভালো নামের মধ্যে আছে ভালো বা ভালভেট। এই ভালো আকে কে জানো? ভালো আকে বাবলা, এভাবে পড়ো, ভালো আকে বাবলা। সো ভালো মানে তো ভালভেট, ভালো মানে তো ভালভেট। আকে মানে হচ্ছে আকন্দ, আকে মানে হচ্ছে আকন্দ, এবং বাবলা। এরপর আসো টুইস্টেড। টুইস্টেড মানে হচ্ছে পাকানো। আচ্ছা, পাকানো সম্পর্কে তো আমরা পড়লামই, জবার দল। ইতে মনে রাখো, ইতে নামের শুরুতে আছে ই, এই ইতে মনে রাখো ইক্রি বাঁকা, ইক্রি বাঁকা। তাহলে ইতে ইমব্রিকেট, কৃতে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া। বাতে বাদর লাঠি, বাদর লাঠি, এবং কাতে কালকা সুন্দা, কালকা সুন্দা। ওকে, এরপর দেখো কুতে মনে রাখো, কুতে নামের শুরুতে আছে কু, কুতে মনে রাখো পুষ্পে। তাহলে কুতে কুইন কানশিয়াল, শতে সরিষা, সরিষা, এবং পেতে পেয়ারা, পেয়ারা। ওকে, এবং ভেতে এই যে একটু আগে আমরা পড়ছি না, মামসি অ, তোমাদের মনে আছে কিনা? একটু আগে যে পড়লাম, এই যে মামসি অ, এইবার পড়ো ভেমসি অ। ওকে, সো এই মামসি অ মানে যা, ভেমসি অ মানেও তা। ওকে, সো এবার পড়ো ভেমসি অ। সো মতে মটরশুঁটি, শতে শিম, অতে অপরাজিতা। আশা করি বুঝেছো। তাহলে প্রশ্নটা কি হবে দেখো, অ্যান্সারটা কি হবে? ভালভেট নিচের কোন পুষ্পপত্র বিন্যাসে দেখা যায়? সো ভালো আকে বাবলা। ওকে, অ্যান্সারটা হচ্ছে বাবলা, অ্যান্সারটা হচ্ছে বাবলা। পরের প্রশ্নটা দেখো কি বলেছে ভাইয়া। ধান গাছের ফুলে কয়টি পরাগধানী থাকে? ধান গাছের ফুলে তিনটা তিনটা করে 6টা থাকে। হ্যাঁ, এই প্রশ্নটা আরও একবার আসছে, আমি দেখছি জিএসটিতে। ওকে, সো 6টা থাকে। মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম কি? সো মালভেসি গোত্রের কিছু উদ্ভিদের নাম আমি বলে দিই। মালভেসি গোত্রের বেশ কিছু উদ্ভিদ আছে, উদ্ভিদগুলো আমি একটু পড়াই তোমাদেরকে। সো উদ্ভিদগুলোর নাম এইভাবে পড়তে পারো, মেসে, মেসেই ঢের কাজ, ঢের কাজ, এভাবে পড়তে পারো, মেসেই ঢের কাজ। সো এখানে এখানে মতে মনে রাখো, মতে হচ্ছে মেস্তা পাট,
মতে মেস্তা পাট, মতে মনে রাখো মতে মরিচ ফুল, মরিচ ফুল। ওকে, শতে স্থলপদ্ম, স্থল পদ্ম। ইতে ইন্ডিয়ান টিউলিপ, ইন্ডিয়ান টিউলিপ। আচ্ছা, ঢেরতে ঢেরস। কতে কার্পাস তুলা, কার্পাস তুলা। এবং আরেকটা হচ্ছে কেনাফ মেস্তা পাট, কেনাফ মেস্তা পাট। ওকে, এবং যতে তো জবা। আশা করি বুঝেছ। সো এইগুলা কি ভাইয়া? এইগুলো আসলে মালভেসি গোত্রের, এগুলো হচ্ছে মালভেসি, মালভেসি, মালভেসি গোত্রের উদ্ভিদ। ঠিক আছে? সো এখন এইগুলা থেকে না নামগুলা তো এমনিতে মনে রাখা যায়, বাংলা নামগুলা, কিন্তু আসলে এইখান থেকে তোমার যে প্রশ্নগুলো হয় নর্মালি বৈজ্ঞানিক নাম দিয়েই হয়। সো যেহেতু বৈজ্ঞানিক নাম দিয়ে হচ্ছে, বৈজ্ঞানিক নাম তো এতগুলো মনে রাখার আসলে কষ্টকর। ঠিক আছে, আরও তো বৈজ্ঞানিক নাম আছে এখানে, যদি মানে এখানে যতগুলো আছে সবগুলো তো মনে রাখা আসলে কষ্টকর। কিন্তু অ্যাডমিশনের একটা সুবিধা কি জানো? তুমি যদি সব কিছু নাও পড়ো, তুমি যদি জাস্ট ট্রিক্সের মাধ্যমে কোনো একটা বিষয় মনে রাখতে পারো, এই বৈজ্ঞানিক নামের ছোট্ট একটা অংশ যদি মনে রাখতে পারো, সেইখান থেকে তুমি কিন্তু ফুল অ্যান্সারটা করতে পারবা। বুঝছো? সো এখানে দেখো আমরা সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করব, ছোট্ট কিছু ট্রিক্সের মাধ্যমে আমরা সহজেই বৈজ্ঞানিক নামটা মনে রাখতে পারবো। তো এখানে মেস্তা পাট, দেখো নামের মধ্যে আছে পাট, তো মেস্তা পাটের বৈজ্ঞানিক নামটা হচ্ছে হিবিস্কাস সাব দাড়ি ফা। ঠিক আছে? সো এভাবে পড়তে পারো যে সব সব দাড়ি, আমার মুখে কি আছে? দাড়ি আছে, সব দাড়ি ফালায় দে। ঠিক আছে? আরও একটা সহজ উপায় আছে, এই যে নামের মধ্যে আছে পাট, পাট দিয়েই তো দড়ি বানানো হয়, তাই না? সব সব দড়ি, যত দড়ি আছে সব দড়ি কি দিয়ে বানানো হয়? পাট দিয়ে। এভাবে পড়তে পারো। এরপর দেখো মরিচ ফুল, তো মরিচ ফুলের বৈজ্ঞানিক নাম নামের মধ্যে এম দ্বারাই শুরু আর কি। বুঝছো? অন্যান্য বৈজ্ঞানিক নাম দ্বারা, অন্যান্য বৈজ্ঞানিক নামগুলো এম দ্বারা আসলে শুরু না, মরিচ ফুলের যে বৈজ্ঞানিক নামটা সেটা এম দ্বারা শুরু। সো এম দ্বারা যেই অপশানটা থাকবে সেটাই অ্যান্সার। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া এম দ্বারা তো আরও অপশান থাকতে পারে, অন্য অপশানে তো এম থাকতে পারে। আসলে থাকবে না, কারণ কি? কারণ অন্যগুলো এই যে অপশানগুলো যেগুলো দিবে এর মধ্যে থেকে দিবে, আর এর মধ্যে থাকে যদি দেয় তাহলে সেটা নামের, যেটা সবগুলোর নামের মধ্যে তো এম নাই, অন্য কোনো নামের মধ্যে তো এম নাই, যেটার নামের মধ্যে এম থাকবে সেটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো স্থলপদ্ম। সো স্থলে তো পানি থাকে না, কিন্তু স্থলে যদি পানি দেওয়া হয় তাহলে সেটা কি বিল হয়ে যাবে না? স্থলের মধ্যে যদি অনেকগুলো পানি দেওয়া হয় সো সেটা বিল হয়ে যাবে। সো স্থলপদ্ম একটু মজা করে এইভাবে পড়বা, স্থলে মুতে বিল বানায় দিতে হবে। ঠিক আছে? মুতে, বুঝছো? একটু মানে শুনতে কটু মনে হইলো, এভাবে পড়ো, মনে থাকবে। ওকে, স্থলে মুতে বিল বানায় দিতে হবে, এটাই। আচ্ছা, ইন্ডিয়ান টিউলিপ ফুল, এটার নামের মধ্যে আছে টি দ্বারা শুরু হয়েছে এই বৈজ্ঞানিক নামটা। ওকে, এভাবে পড়তে পারো। এছাড়া তোমাদের অবশ্যই এমন অনেক ফ্রেন্ড আছে, এমন একটা ফ্রেন্ড অবশ্যই আছে যার নাম হচ্ছে আবুল, তো এই আবুল ঢেঁড়স খাই। ওকে, এইভাবে পড়তে পারো, আবেল ঢেঁড়স খাই। এরপর দেখো কার্পাস তুলা, কার্পাস তুলা, এখানে নামের মধ্যে আছে তুলা, এবং এই তুলার বৈজ্ঞানিক নামের মধ্যে আছে গসিপ, গসিপ। ওকে, সো গসিপ মানে কি? গসিপ মানে হচ্ছে খোশ গল্প করা। তাহলে তুলায় বসে গসিপ করি বা গল্প করি, এই টাইপের আর কি, তুলায় বসে গসিপ করি। এরপরে দেখো কেনাফ, নামের মধ্যে আছে কেনা, কেনা। সো যেই বৈজ্ঞানিক নামের মধ্যে থাকবে কেনা সেটা হচ্ছে কেনাফ মেস্তা পাট। ঠিক আছে? এই যে এটা মেস্তা, কেনাফ মেস্তা পাট, আর এটা হচ্ছে শুধু মেস্তা পাট। এবং জবা, হিবিস্কাস রোজাসিনেন্সিস, কে না জানো? তাহলে প্রশ্নটা দেখো কি বলছে ভাইয়া, মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম কি? সো মেস্তা পাট, মেস্তা পাট হচ্ছে ওই যে পাট দিয়ে দড়ি বানানো হয়, সো সব দাড়ি ফেলা, সব দাড়ি ফা। ওকে, সো এই অপশনটা কিন্তু এখানে দেয়া নাই। তাহলে মেস্তা পাট কিন্তু আরেকটা আছে কেনাফ মেস্তা পাট, তাহলে দেখো নামের মধ্যে আছে কেনা, কেনা। ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার। আরও একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, এখন দেখো যদি এখানে বলতো কেনাফ মেস্তা পাট, মেস্তা পাট না, এখানে যদি বলতো কার্পাস তুলা, তাহলে অ্যান্সার কি হইতো? তুলায় বসে গসিপ করি।
যদি বলতো জবা, হিবিস্কাস রোজা সিনেনসিস আর ট্রিটিকা আইস্টিভাম, এটা হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম, এটা তো এমনিতেই হবে না। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? ক্যানাবিনিস। পিসাম সাটিভাম কিসের বৈজ্ঞানিক নাম? মটরের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিসাম সাটিভাম। এবং ল্যাবলাপ, প্রথম অংশটাই মনে রাখো, ল্যাবলাপ এটা হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটি না, ওটা হচ্ছে শিমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবল্যাব। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বৃক্ষ কোনটা? এটার অ্যান্সার হচ্ছে রেডউড। ওকে, অথবা এখানে যদি থাকতো সেকুইয়া গাইগান্টিকা, সেটাও অ্যান্সার হইতো, সেকুইয়া গাইগান্টিকা, এটা যদি অপশানে থাকতো সেটাও কিন্তু অ্যান্সার হইতো। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এটা যদি দীর্ঘতম বৃক্ষ হয়, যদি বলে সবচেয়ে প্রাচীন বৃক্ষ, সেটা কিন্তু অ্যান্সারটা হবে ব্রিসল কোন পাইন। এই নামটা মনে রাখো ভাইয়া। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, মূলীয় অমরা বিন্যাস দেখা যায় নিচের কোনটাতে? সো মূলীয় বেসাল বেসুধা, তাহলে শুরুতে সূর্যমুখী। ওকে, অ্যান্সারটা হচ্ছে বি। কোনটি মালভেসি গোত্রের বৈশিষ্ট্য নয়? তো মালভেসি গোত্রের বৈশিষ্ট্যগুলো কয়েকটা বলে দিই আমি, গুরুত্বপূর্ণ কয়েকটা বৈশিষ্ট্য আমি বলে দিই। সেটা হচ্ছে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য। প্রথম কথা হচ্ছে এদের যে কচি অংশ, সেটা যদি তুমি হাত দিয়ে দেখো, এটা হচ্ছে পিচ্ছিল ধরনের। ওকে, তার মানে কি এখানে পিচ্ছিল পদার্থ আছে, অর্থাৎ এটা হচ্ছে মিউসিলেজ পূর্ণ। এছাড়া এদের পাতা যদি দেখো, এদের পাতায়, এটা হচ্ছে একটা পাতা এবং পাতার পাশে আরো দুইটা ছোট ছোট পাতার মতো দেখা যায়। সো 2 নম্বর কথা হচ্ছে মুক্ত পার্শ্ব উপপত্র বিদ্যমান। ওকে, সো এটা হচ্ছে মালভেসিয়া গোত্রের আরো একটা বৈশিষ্ট্য। এরপরে 3 নম্বর যে কথাটা, এদের যে অমরা বিন্যাস, একটু আগে আমরা দেখছি, অমরা বিন্যাসটা হচ্ছে এক্সাইল ধরনের। এরপরে 4 নাম্বার, এদের কি আছে? উপবৃত্তি আছে। এদের যে ফুলে কি আছে? উপবৃত্তি আছে। এবং উপবৃত্তাংশ কয়টা? 5টা। ঠিক আছে, এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে উপবৃত্তি, এই উপবৃত্তি কি? উপবৃত্তি হচ্ছে 5টি। এছাড়া 5 নাম্বার আরো একটা বৈশিষ্ট্য, এদের যে দলের পুষ্পপত্র বিন্যাসটা কেমন? টুইস্টেড ধরনের। তাহলে এদের যে দল হচ্ছে টুইস্টেড, এই কথাটা মনে রাখো। ওকে, আচ্ছা, এরপরে আরো কিছু কথা মনে রাখো, যেমন 6 নাম্বার হচ্ছে ফল কি? ফল হচ্ছে বেরি হতে পারে, ক্যাপসুল হতে পারে, ক্যাপসুল। ওকে, এছাড়া আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন বৃত্তাংশ 5টা, পরাগরেণু কণ্টকিত। ওকে, তাহলে পরাগরেণু, এটা একটা বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরাগরেণু কণ্টকিত, এখানে তো আছেই। আচ্ছা, এরপরে পরাগধানী বৃক্কাকার, এটা আরো গুরুত্বপূর্ণ, মনে রাখো, পরাগধানী বৃক্কাকার। ওকে, আচ্ছা, অক্ষীয় অমরা বিন্যাস ইজ এক্সাইল, লেখাই তো আছে। সো অক্ষীয় অমরা বিন্যাস, এটা পরাগরেণু কণ্টকিত এবং পরাগধানী বৃক্কাকার, এটাও একটা বৈশিষ্ট্য। বৃত্তাংশ হচ্ছে 5টা। আচ্ছা, ফল দেখো, ফল কি সিলিকোয়া? না, ফল হচ্ছে বেরি, ক্যাপসুল। ওকে, সো অ্যান্সারটা হচ্ছে ডি, এটা মালভেসির বৈশিষ্ট্য না। ওকে, ঢেঁড়স কোন গোত্রের উদ্ভিদ? মালভেসি, মাত্রই পড়ছি আমরা। এরপরে দেখো কি বলছে, কিসের কারণে নগ্নবীজ উদ্ভিদে ফল হয় না? গর্ভাশয়ের কারণে, পড়ছি আমরা। ওকে, গর্ভাশয় নেই বলে এখানে ফল হয় না। ওকে, ঠিক আছে। এর মাধ্যমে ফার্স্ট যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে এগ্রির ক্লাস ছিল, এগ্রিকালচারের জন্য। এই প্রশ্নটার মাধ্যমে আমাদের এগ্রিকালচারের প্রথম ক্লাসটা শেষ হলো। এরপরের ক্লাসে আমি জিএসটির স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো এই ভিডিওটা দেখার পরে অবশ্যই ভাইয়া তোমরা জিএসটির যে প্রশ্নগুলো আছে বা জিএসটির জন্য যে ভিডিওটা আমি বানাবো সেটা অবশ্যই দেখবা। ওকে, সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।